আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আম আমি স্নিগ্ধা দে সেন্ট্রাল অপারেশন টিমে আছি এবং আজকে আপনাদের সবার সাথে আপনাদের ক্লাসে যুক্ত হয়ে গিয়েছি এবং আমাদের সাথে আমাদের ট্রেনার অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। আমাদের আজকে ট্রেনার এমডি হাসান শাহরিয়ার ফাহিম ভাইয়া, ম্যানেজিং ডিরেক্টর অফ অক্টাগ্রাম লিমিটেড এবং তিনি আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের একজন ইন্ডাস্ট্রি স্কলার। তো ভাইয়া অসাধারণ ভালো ক্লাস নেয়। সো আমরা খুব বেশি লেট করব না, ভাইয়ার কাছে চলে যাচ্ছি। আমরা ক্লাসটা সবাই হচ্ছে মনোযোগ দিয়ে এনজয় করি। সো ভাইয়া আমরা হচ্ছে ক্লাসটা হ্যান্ড ওভার করতে চাচ্ছি, আপনি কন্টিনিউ করেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সিংহ আপু ক্লাস হ্যান্ড ওভার করার জন্য। আমি মাত্রই মানে অনেকটা ঘটনা এমন হয়ে গিয়েছে যে আমি এক সেশন থেকে আরেক সেশনে দৌড়ে ঢুকলাম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ হাসান শাহরিয়ার ফাহিম বলছি এবং আজকে আপনাদের সাথে আমার যে টপিক সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলার আগে আমি যে জিনিসটা একটু আপনাদেরকে ব্রেক করে নিতে চাচ্ছি। আমার স্ক্রিন দেখতে যদি অসুবিধা হয় বা আমার কথা শুনতে যদি অসুবিধা হয়, যা বুঝতেও যদি অসুবিধা হয়, you can stop me at any time. I welcome it. So স্টার্ট করি যে সাইবার সিকিউরিটিটা আসলে কি। সেইখানে যাওয়ার আগে যে স্ট্যাটিস্টিক্সটা আমি গত 3টা সেশনে এই স্ট্যাটিস্টিক্সটা নিয়ে বারবারই কথা বলছি যে প্রতি 39 সেকেন্ডে একটি করে সাইবার আক্রমণ ঘটে। এইটার স্কেলেবিলিটিটা আপনাদের একটু চিন্তা করতে হবে, একটু বুঝতে হবে যে প্রতি 39 সেকেন্ড কিন্তু খুব বড় একটা সময় না। আমি ওই সেশন থেকে এই সেশনে আসতে কিন্তু আমার মোর দেন 39 সেকেন্ডস খরচ হয়ে গিয়েছে। সো এই যে আমি যে সময়টা খরচ করেছি তার মধ্যে পৃথিবীর কোথাও না কোথাও একটা সাইবার আক্রমণ বা সাইবার অ্যাটাক হয়ে গিয়েছে। So ব্যাপারটা যদি একটু চিন্তা করেন, দেখতে কিন্তু অত একটা মানে শুনতে কিন্তু অত একটা ভালো লাগার কথা না যে প্রতি 39 সেকেন্ড, সিরিয়াসলি এন্ড ইয়েস, প্রতি 39 সেকেন্ডে একটি সাইবার আক্রমণ ঘটে এবং এইটার সংখ্যা আগামী 5 বছরের ভিতরে আরো নিচে নেমে আসবে। এমনও হতে পারে দেয়ার উইল বি আ টাইম যখন আমরা শুনবো যে প্রতি 1 থেকে 2 সেকেন্ডে সাইবার অ্যাটাক হচ্ছে, কারণ সকল অ্যাসেটই এখন কিন্তু ডিজিটালে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সাইবার সিকিউরিটি কি এবং কেন? সাইবার সিকিউরিটিতে যাওয়ার আগে আমরা সিকিউরিটির কনসেপ্টটাই আগে একটু নিজেদেরকে শান দেওয়ার চেষ্টা করি যে আমরা যখন কোথাও যাই বা আমরা যখন ইভেন ধরেন ফর এক্সাম্পল আপনি আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ব্যাগ নিয়ে যখন যাচ্ছেন, আপনি চেইন খুলে রাখেন না অবভিয়াসলি। কেন চেইনটা খুলে রাখেন না? দুইটা কারণে। আপনার বইপত্র যেন নিচে পড়ে না যায়, আর আপনি যে যাতায়াত করতেছেন আস্তে করে পিছন দিকে যেন কেউ আপনার ব্যাগের জিনিসপত্রগুলো নিয়ে যেতে না পারে। এই যে নিরাপত্তার একটা ব্যাপার আপনার মাথায় যে প্রতিনিয়ত কাজ করছে যে আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমি সবসময় নিরাপদ রাখতে চাই, দিস ইজ সিকিউরিটি, রাইট? আপনি ঘরের বাইরে গেলে ঘরের সকল ফ্যামিলি মেম্বাররা যখন বাইরে যান, আপনারা ঘরে তালা মারার চেষ্টা করেন, তালা মারার চেষ্টা কি আপনারা তালাটা মেরেই যান। সো এই নিরাপত্তা কেন রাখতে চাচ্ছেন? কারণ আপনার ওইখানে গুরুত্বপূর্ণ, বাসার ভিতর গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের অ্যাসেটস আছে। আমি আগের সেশনে বলছিলাম যে ছোটবেলায় আমার ডায়েরি লেখার অভ্যাস ছিল, আপনাদেরও হয়তো অনেকের আছে এখনো, থাকলে কংগ্রেচুলেশন, এটা খুব ভালো একটা অভ্যাস। সো আপনার ধরেন এইখানে আহ, আপনারা যখন চিন্তা করতেছেন যে ডায়েরিটা যখন কিনবো, একটা ডায়েরিতে একটু ছোট তালা থাকলে খুব ভালো হইতো। ডায়েরিতে কিন্তু ছোট ছোট তালা দেখা যায় মাঝে মাঝে, যদিও হাত দিয়ে টান দিলে ছুটে যায়, বাট সাইকোলজিক্যাল একটা শান্তির জন্য যে না ঠিক আছে, অ্যাটলিস্ট মানুষের তো কষ্ট করতে হবে আমার ডায়েরিটা দেখতে গেলে, সেখান থেকে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ডায়েরিও নিতাম হচ্ছে তালাযুক্ত ডায়েরি। সো নিরাপত্তার ব্যাপারটা কিন্তু ছোট বয়স থেকে আমাদের ভিতরে কাজ করে। আমরা আমাদের ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে সড়ক পার হওয়ার সময় ডানে এবং বামে তাকিয়ে তারপর রাস্তা পার হই। সো নিরাপদের জায়গাটা সব জায়গায়। এখন এই পুরো জিনিসটাকে আপনি যদি সাইবারে কনভার্ট করে চিন্তা করেন যে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট আছে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি ধরেন টিকটক করেন রাস্তাঘাটে, আই ডোন্ট নো। সো যেটাই করেন আপনি কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা ভালো পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছেন। কেন একটা ভালো পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছেন? সো দ্যাট আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে যে কনভারসেশন করতেছেন সেগুলো যেন কেউ দেখতে না পারে, অথবা আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থেকে থাকে সেই ব্যাপারগুলো যেন কেউ দেখতে না পারে। সো এই কনসেপ্টের জায়গাটা কেন আসছে? আপনি তো সেই জায়গাগুলোকে নিরাপদ রাখতে চাচ্ছেন, আপনি চান না জিনিসগুলো পাবলিক হয়ে যাক। এটাই আসলে সাইবার সিকিউরিটি। সো সাইবার সিকিউরিটি কি এবং কেন, আমি কিন্তু একটা আহ, পুরো ইনসিডেন্টের ভিতর আপনাকে বলে দিলাম যে সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল তথ্য ও সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়া। ফর্মাল ল্যাঙ্গুয়েজ
এবং এটি আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক তথ্যের নিরাপত্তা রক্ষায় অপরিহার্য অবশ্যই। সো সাইবার সিকিউরিটির কাজ আসলে কি কি? প্রথম বিষয় হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমি অলরেডি কিন্তু আপনাদেরকে অনেক ধরনের গোপনীয়তা রক্ষার কথা বলেছি, বাট সবগুলোই কিন্তু ব্যক্তিগত। বিজনেস কোনো গোপনীয়তা রক্ষার কথা কিন্তু আপনাদের সাথে আমি এখনো শেয়ার করিনি। বিজনেস গোপনীয়তা রক্ষার ঘটনা একটা আপনাদেরকে বলতেই হবে, যে কারণ গোপনীয়তা রক্ষা তো আপনারা বুঝে গিয়েছেন যে সাইবার সিকিউরিটি একটা কাজ হচ্ছে আমার পার্সোনাল অ্যাসেট গুলোকে নিরাপদ রাখা, পার্সোনাল অ্যাসেট গুলোকে প্রোটেক্টেড রাখা। বাট ধরুন একটা বিজনেস, আমি জানি না আপনারা জানেন কিনা বা ইতিমধ্যে এই ব্যাপারে অবগত আছেন কিনা, এই মোটামুটি গত 1 বছরের ভিতরে ইনসিডেন্ট এটা। গত 1 বছরের ভিতরে বাংলাদেশের যতগুলো কুরিয়ার সার্ভিস আছে, বড় বড় যেগুলো আছে, ফর এক্সাম্পল ধরুন রেডেক্স, তারপর হচ্ছে স্ট্রিট ফাস্ট, তারপর হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, দেন এটসেট্রা, অন্যান্য কুরিয়ার সার্ভিস যেগুলো আছে, সেই প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের কিন্তু ডাটা ব্রিচ হয়েছে। এখন সবগুলো কুরিয়ার সার্ভিসের কাস্টমার ডাটা ব্রিচ হওয়ার মানে কি? সবগুলো কুরিয়ার সার্ভিসের কাস্টমার ডাটা ব্রিচ হওয়ার মানে হচ্ছে গিয়ে আহ, আপনি যদি গত 1 বছরের ভিতর কোনো একটা সময় স্ট্রিট ফাস্ট, রেডেক্স কোনো কিছু ব্যবহার করে থাকেন, তার মানে আপনি সেখানে কি কি তথ্য দিচ্ছেন? আপনার ফোন নাম্বার দিচ্ছেন, আপনার বাসার অ্যাড্রেস দিচ্ছেন, আপনি কি অর্ডার নিবেন সেটাও কিন্তু মোটামুটি ওইখানে হালকা করে হলেও লেখা থাকে, যে একটা প্যাকেজ পার্সেল কি যাচ্ছে, এটা কি বক্স যাচ্ছে নাকি এটা কোনো কাপড় যাচ্ছে, কিছু না কিছু একটা তথ্য কিন্তু থাকে। এখন এই তথ্য যদি লিক হয়ে যায়, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশের কি পরিমাণ মানুষের বাসার অ্যাড্রেস এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। সো আপনার ফোন নাম্বার যদি আমি জানি বা আপনার নামও যদি আমি জানি, যেহেতু আপনার নাম, ফোন নাম্বার, বাসার অ্যাড্রেস, এই 3টা তথ্যই আসলে লিক হয়েছে। আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু, সরি, আপনার নাম দিয়ে কিন্তু, সামান্য আপনার নাম দিয়ে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার এবং বাসার অ্যাড্রেস খুঁজে বের করতে পারবেন। এই ঘটনাগুলো যেন না ঘটে, সেই গোপনীয়তা রক্ষার কাজটা কিন্তু আসলে সাইবার সিকিউরিটির। আনফরচুনেটলি আমাদের দেশে সরি বলে কোনো বিষয় নাই। এই কোম্পানিগুলো কিন্তু কাউকে একটা সরিও বলেনি। এটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ সরি বলা উচিত ছিল। এতগুলো মানুষের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে চলে গেল, বাট তাদের ভিতর কোনো মানে ন্যূনতম অপরাধ বোধটুকু নাই, যে আমরা তো আসলে, আমাদের তো দায়িত্ব ছিল এই গোপনীয়তা রক্ষা করা, বাট আনফরচুনেটলি তারা করেনি। বাট এইটা কিন্তু সাইবার সিকিউরিটির কাজ। দেন চলে আসে দেন চলে আসে ভাইরাস থেকে সুরক্ষা। সো একটু আমি আগেই বলে নেই, এখানে আমরা ভাইরাস শব্দটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ম্যালওয়্যার শব্দ। কেন আমরা ম্যালওয়্যার শব্দটি ব্যবহার করব? কারণ ভাইরাস হচ্ছে ম্যালওয়্যার ফ্যামিলিরই একটা সদস্য। অর্থাৎ ম্যালওয়্যার শব্দটার আন্ডারে বাই ডিফল্ট ভাইরাস চলেই আসে। সো ম্যালওয়্যার থেকে সুরক্ষা বলতে আসলে কি বুঝাই আমরা? ম্যালওয়্যার থেকে সুরক্ষা বলতে অনেক ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝি, যে আমাদের কম্পিউটারে যেন ভাইরাস না ঢোকে, সেটা করতে পারলেই আমরা অনেক অনেক কিছু করে ফেলছি। ওয়েল ইয়েস, আপনি আসলে অনেক কিছু করে ফেলছেন। আপনি আপনার পার্সোনাল সিকিউরিটির অ্যাসপেক্টে অনেক বড় ধরনের একটা ঘটনাই ঘটাইছেন, যে না আমি একটা অ্যান্টিভাইরাস ইউজ করি, আমাকে এখন চাইলেই তো ভাইরাস পাঠাইলে কাজ করবে না। আই এম ভেরি সরি। আমাদেরকে একটা টাস্কিং দেওয়া হয়েছিল যে আমরা কি উইন্ডোজ ডিফেন্ডারকে বাইপাস করতে পারি কিনা। আমরা নট জাস্ট উইন্ডোজ ডিফেন্ডার, আমরা একটা ভাইরাস টেস্টিং পারপাসে এই অ্যান্টিভাইরাস কোম্পানিগুলোর জন্য তৈরি করেছিলাম, যেই ভাইরাসটা পৃথিবীর যত অ্যান্টিভাইরাস আছে তার মধ্যে অলমোস্ট 92% অ্যান্টিভাইরাসকে বাইপাস করতে পেরেছিল। সো অ্যান্টিভাইরাস দিয়ে কিন্তু আসলে সব হয়ে যায়, এটা কিন্তু কথাটা ভুল। এই আমরা যে কাজটা করেছি, এটাও কিন্তু এই ম্যালওয়্যার থেকে সুরক্ষার পার্টের ভিতরেই পড়ে। কিভাবে? এই যে আমরা যে এই কোম্পানিগুলোকে দেখালাম যে দেখেন এইভাবে কিন্তু ভাইরাস ঢোকা সম্ভব, তারা কি করলো? তারা এই জিনিসটাকে নিয়ে তাদের ডেভেলপার টিম বা তাদের সিকিউরিটি টিমের সাথে ডিসকাশন করে প্রবলেমটা সলভ করলো। এখন কিন্তু ওই ভাইরাস দিলে কাজ করবে না, রাইট? এখন ওই ভাইরাস দিলে ধরে ফেলবে যে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। এইটা একটা সাইবার সিকিউরিটির কাজ, যে আপনি অ্যান্টিভাইরাস কোম্পানিগুলোকে সহযোগিতা করবেন। এটা একটা গ্র্যান্ড এক্সাম্পল যদি দিতে হয়, ফর এক্সাম্পল ধরেন বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা ঘটেছিল, আপনারা যদি এফবিআই রিপোর্টটা কখনো পড়ে থাকেন, আপনারা দেখবেন যে ওখানে একটা কথা বলা ছিল যে বাংলাদেশ ব্যাংকের যারা হচ্ছে কি এইচআর ডিপার্টমেন্ট টাইপ হ্যান্ডেল করতেছে, অর্থাৎ যারা এমপ্লয়মেন্ট হ্যান্ডেল করতেছে, তাদের 3 জনকে একটা ইমেল অ্যাড্রেস থেকে মেইল করা হয়েছিল। ইমেল অ্যাড্রেসটার নাম ছিল হচ্ছে কি রাসেল আসলাম। সো সেই ইমেল অ্যাড্রেসের হেডারে বলা হয়েছিল যে আমি আপনাদের ব্যাংকে জয়েন করতে চাই, এই হচ্ছে কি আমার সিভি। সেই সিভিটা ছিল হচ্ছে একটা ভাইরাস। ওয়েল, নট এ ভাইরাস টেকনিক্যালি, দ্যাট ওয়াজ এ র্যাট, রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল কিট। সো
ম্যালওয়্যারের আন্ডারই পড়ছে, সেটা একটা ম্যালওয়্যার ছিল। এবং তিনজনের ভিতর যে তিনজনকে পাঠানো হয়েছিল তার মধ্যে একজন এটা ওপেন করেছিল। ওপেন করার কারণে যে ঘটনাটা ঘটে, তার কম্পিউটারটা কম্প্রোমাইজ হয়ে যায়। এখন একটা জিনিস দেখেন, আপনি যখন কোনো অফিসে আছেন বা আপনি যখন আপনার বাসায় আছেন, আপনারা সবাই ওয়াইফাই তে কানেক্টেড, সবাই কিন্তু একটা নির্দিষ্ট নেটওয়ার্কে এবং একই নেটওয়ার্কেই আপনারা কানেক্টেড। সো একটা ডিভাইসে যদি আমি ঢুকে যেতে পারি, ওই ডিভাইস থেকে আরেক ডিভাইসে জাম্প করা কিন্তু পসিবল, যদি কন্ডিশন আমার পক্ষে থাকে। এবং আনফরচুনেটলি কন্ডিশন হ্যাকারদের পক্ষে ছিল। হ্যাকাররা যে কাজটা করেছে, ওই একজনের কম্পিউটার থেকে জাম্প করতে 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 1 থেকে 1.5 মাসের মাথায়, আমি যদি ভুল না হয়ে থাকি, 1 থেকে 1.5 মাসের মাথায় বা 2 মাসের মাথায় তারা হচ্ছে গিয়ে মেইন কম্পিউটারে অ্যাক্সেস করতে পেরেছিল, যে কম্পিউটার বাংলাদেশ ব্যাংকের ট্রানজাকশনের সাথে জড়িত। সো তাদের যদি খুব স্ট্রং সাইবার সিকিউরিটি টিম থাকতো, বা তারা যদি সাইবার সিকিউরিটি অ্যাজ ইন টিম হিসেবে কনসার্ন থাকতো, তারা কিন্তু এই ম্যালওয়্যার ছড়ানোটা ঠেকাতে পারতো। বাট আনফরচুনেটলি তারা পারেনি। সো দিস ইজ অলসো আ ওয়ার্ক অফ সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটিতে যারা কাজ করেন তাদের একটা অন্যতম কাজ থাকে, তাদের কোম্পানি বা তাদের অ্যাসেট যতগুলো আছে সেগুলোর ভিতর কোনো ধরনের প্রবলেমেটিক সিনারিও বা প্রবলেমেটিক বিষয় আসলে দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা সেগুলো অ্যানালাইসিস করা। দেন আসে নিরাপদ ওয়েবসাইট ব্যবহার। এই নিরাপদ ওয়েবসাইট ব্যবহারের সাথে আমি আরো একটা শব্দ যোগ করতে চাই, সেটা হচ্ছে তৈরি। নিরাপদ ওয়েবসাইট ব্যবহার এবং তৈরি করা দুইটাই সাইবার সিকিউরিটির কাজ। কিভাবে? আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করে দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে আপনি মেসেজিং করতে আপনার ভয় লাগে না? আপনি আপনার বন্ধুকে মেসেজ দিচ্ছেন, আপনার কোনো ভয় কাজ করতেছে না যে কে না কে জানে দেখে ফেললো? এই ভয়টা কিন্তু আপনার ইউজুয়ালি কাজ করে না। আপনি আপনার গুরুত্বপূর্ণ মেসেজ সাজিয়ে রাখতেছেন, লাইক আমি এরকম এরকম মানে আহ, কি বলবো এটাকে, এরকম লোকজনকেও দেখেছি যারা এত বেশি দুঃখে আছে, কারোর সাথে কথা বলতে পারে না দেখে নিজেই নিজের মেসেজ দেয়। অর্থাৎ আসলে সে নোট করে রাখে আর কি, বিভিন্ন ঘটনা তার সাথে সারাদিনে কি হয় সে নোট করে। এই যে সে যে নোট গুলো করতেছে, কোন ভরসায় সে নোট করতেছে? কারণ তার কাছে মনে হচ্ছে যে থাক, আমি এখানে নোট করলে এটা নিরাপদ আছে। এই ভরসার জায়গাটা আপনাকে সোশ্যাল মিডিয়া কিভাবে দিয়েছে? সোশ্যাল মিডিয়া বা বড় বড় ওয়েবসাইট গুলো কিভাবে দিয়েছে? কারণ তারা তাদের সাইবার সিকিউরিটি টিম খুব স্ট্রংলি মেনটেন করে, এবং এই টিমগুলোর কাজই সবসময় থাকে হচ্ছে চেক করা যে তাদের ওয়েবসাইট যেন হ্যাক করা না যায়, এবং তারা সর্বসময় সর্বক্ষণ এবং নিরাপদ রাখার জন্য। দেন আবার নিরাপদ ওয়েবসাইট ব্যবহারটা চলে আসছে। নিরাপদ ওয়েবসাইট ব্যবহার বলতে আমরা আসলে কি বুঝি? একটা খুব কমন কথা আপনারা শুনে থাকেন, সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করা যাবে না। ব্যক্তিগত তথ্য বলতে আমরা কি বুঝি? ধরুন আপনি প্রত্যেকদিন কোথায় যান, ভাই, নোবডি ওয়ান্টেড টু নো, কেন শেয়ার করেন? শেয়ার করা উচিত না। তো কেন শেয়ার করা উচিত না? কারণ কেউ যদি আপনাকে ফাইন্ড আউট করতে চায় অথবা কেউ যদি আপনাকে টার্গেট করতে চায়, সে কিন্তু আপনার ফেসবুক ফলো করলে বোঝা যাবে আপনি কি করতেছেন। সো এটা দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস। তো এই ধরনের প্র্যাকটিস গুলো থেকে প্রায় সময় মানুষকে বিরত থাকতে বলা হয়। আবার আমরা অনেক সময় সেলফি তুলে আপলোড করি, বাট আমরা খেয়াল করি না যে সেলফিতে কি কি জিনিস দেখা যাচ্ছে। এরকম একটা ঘটনা ছিল কোন একটা দেশের পুলিশ ডিপার্টমেন্টে, সম্ভবত ইউএস এর ভিতরে ছিল, এল এ তে, বা হ্যাঁ লস এঞ্জেলেসে সম্ভবত এই ইনসিডেন্টটা ঘটেছিল, যে একজন পুলিশ অফিসার সে একটা ছবি তুলে আপলোড করছে। মজার ঘটনা হচ্ছে তার ছবিতে হচ্ছে তার পিসির স্ক্রিনটা দেখা যাচ্ছিল, এবং স্ক্রিনে সে পুলিশ ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটে ভিজিট করে বসেছিল। ওই একই আহ ছবির ভিতর একটা ছোট্ট নোট, স্টিকি নোট দেখা যাচ্ছিল, যে আমরা কাগজে ছোট্ট করে লিখে মাঝে মাঝে আঠা দিয়ে লাগিয়ে রাখি। ওই নোটের ভিতর পাসওয়ার্ড ছিল। তো এই ধরনের মজার মজার ঘটনা কিন্তু ঘটে আসলে। তো নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রায় সময় অ্যাভয়েড করি। দেন সাইবার সিকিউরিটির আরেকটা খুব কমন কাজ হচ্ছে গিয়ে অপরিচিতদের থেকে সাবধান থাকা এবং সাবধান করা। এটা দিয়ে আসলে কি করা হয়, যে অপরিচিত ব্যক্তিরা যদি আপনাকে কোনো মেসেজ বা লিংক দিয়ে থাকে, সেগুলোর ব্যাপারে একটু আপনাদের কনসার্ন থাকতে হবে। এই জিনিসটা আপনি যেমন শিখবেন যে আমরা যেন কোনো ধরনের লিংকে ক্লিক না করি, ঠিক সেভাবে আপনাদের আশেপাশের মানুষকে শিখাবেন। এগুলো সাইবার সিকিউরিটির কাজ, কমন কাজ। আরো হাজার হাজার কাজ আছে, বাট দিস আর দ্য ভেরি কমন থিংস। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, সামির ইসলাম, সে বলতে চাচ্ছেন। স্যার, কথা হচ্ছে যে ধরেন আপনি বললেন যে কোনো অপরিচিত লিংকে ক্লিক করা যাবে না।
হুম। এখন লিঙ্ক তো পরিচিত আছে অপরিচিত আছে, ভালো এবং খারাপ আছে। তো আমরা দেখে কেমনে বুঝবো যে কোন লিঙ্কে ক্লিক করা যাবে কি যাবে না? এখন যদি সব লিঙ্কে ক্লিক না করি, ধরেন একটা প্রয়োজনীয় লিঙ্ক আমার জন্য আছে, আমি যদি ক্লিকই না করলাম, তো ব্যাপারটা কেমন হলো না? খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এটার অ্যান্সারটাই আসলে পরের স্লাইডে দিতাম, বাট যেহেতু করে ফেলছেন, পরের স্লাইড না তারপরের স্লাইডে, সো যেহেতু করে ফেলছেন হোল্ডে রাখেন, আপনার অ্যান্সারটা সবার আগে দেব। সো সাইবার অপরাধ আসলে কি? সিকিউরিটির মধ্যে যেমন একটু আগে আমি বলছিলাম, ঠিক সেভাবে সাইবার অপরাধটা হচ্ছে গিয়ে যে অপরাধ। অপরাধ আসলে কি? অপরাধের ডেফিনেশনটা আসলে কোত্থেকে আসে? আমরা যেই দেশে থাকি সেই দেশের কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, কিছু ল থাকে। সেই ল ভায়োলেট করলে কিন্তু আমরা আসলে অপরাধ করি। যেমন চুরি করা যাবে না, এখন এটা যদি আমাদের বাংলাদেশের আইনে লেখা না থাকতো তাহলে কিন্তু আপনি দেদারসে চুরি করতে পারতেন, এটা একটা মজার বিষয়। হ্যাঁ, বা পরীক্ষার হলে এক বন্ধু আরেক বন্ধুর খাতা দেখতে পারবেন না, এইটা যদি আসলে অপরাধ হিসেবে কখনো স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই না করতো তাহলে কিন্তু আমরা দেদারসে সবাই পরীক্ষা এ প্লাস পাইতাম। আনফরচুনেটলি সেই ব্যাপারটা হয়ে ওঠে না। সো রুলস এন্ড রেগুলেশনস এর কিছু ব্যাপার আছে, সাইবারের ক্ষেত্রেও তা আছে। যেমন সাইবারের ক্ষেত্রে একটা অপরাধ যেটাকে আমরা আসলে অপরাধ হিসাবে গণ্যই করি না মাঝে মাঝে, সেটা হচ্ছে গিয়ে যে ধরেন আপনার কোনো কলিগ অথবা আপনার বন্ধু একটা ল্যাপটপ বা তার কম্পিউটার ওপেন রেখে গেছে, আপনি কোনোভাবে তার পাসওয়ার্ডটা দূরে থেকে দেখছেন বা সে যখন টাইপ করতেছিল আপনি দেখতে পারছেন, দেখার পর আপনি ঢুকলেন এবং ঢুকে হচ্ছে গিয়ে একটা ওয়ালপেপার চেঞ্জ করে দিলেন, জাস্ট একটা সিম্পল ওয়ালপেপার চেঞ্জ করে দিলেন। আপনি কিন্তু একটা সাইবার ক্রাইম করলেন। কিভাবে? সাইবার ক্রাইমের এটা আপনি কোন সেকশনের আন্ডারে পড়ছেন সেটা যদি আমি বলতে চাই, সেকশনে স্পষ্ট উল্লেখ করা আছে যে আমি কোনো ব্যক্তি যদি কোনো একজনের ডিভাইসে বা কোনো একটি ডিভাইসে অনুপ্রবেশ করে, অর্থাৎ বিনা অনুমতিতে যদি প্রবেশ করে এবং কোন ধরনের ডাটা টেম্পারিং যদি করে থাকে, অর্থাৎ আপনি যখন অনুপ্রবেশ করলেন অলরেডি আপনি কিন্তু এটা ক্রাইম করে ফেলছেন, কারণ শব্দটা অলরেডি আমাদের আইনে বলা আছে। এবং তার সাথে আপনি যদি কোনো ডাটা টেম্পারিং করেন, অর্থাৎ এই যে আপনি ওয়ালপেপারটা যে চেঞ্জ করলেন, এটা কিন্তু ডাটা টেম্পারিং, অর্থাৎ ডাটা চেঞ্জ করাকে আমরা ডাটা টেম্পারিং কিন্তু বলে থাকি। সো আপনি একটা সামান্য ওয়ালপেপার চেঞ্জ করছেন, বাট এটা একটা সাইবার ক্রাইম এবং এই কারণে কিন্তু আপনার জেলও হইতে পারে, জরিমানা 1 লক্ষ টাকা হইতে পারে, দ্বিতীয়বার করলে আপ টু 1 কোটি টাকা হইতে পারে। বি ভেরি কেয়ারফুল প্ল্যান করার আগে। সো সাইবার অপরাধ গুলোর আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে সাইবার অপরাধ গুলো কি কি? যিনি আমাকে কোশ্চেন করেছিলেন, আপনি আপনার কোশ্চেনের আনসার পাবেন আমি যখন ফিশিং এ আসবো। সো আগেই বলি যে সাইবার অপরাধ এখানে যে আপত্তিকর তথ্য প্রকাশ, আমার কাছে মনে হয় এই ব্যাপারটা ইউজুয়ালি আমি কোনো স্লাইডে দেখি না, বাট এই পোর্শনটুকু আমার ব্যাপক পছন্দ হয়েছে। তো আপত্তিকর তথ্য প্রকাশ বলতে আমরা কি বুঝি? পার্সোনাল ডেটা লিক অথবা সোশ্যাল মিডিয়া এক্সপোজার। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এটার এই কমন উদাহরণটা আমি সবচেয়ে বেশি দিচ্ছি কারণ আমি লাস্ট বেশ কয়েকদিন ধরে এই ঘটনাটা আমি দেখে আসছি এবং এটা খুব হট টপিক ছিল। তাহসান যে ঘটনা ঘটাইছে সেটা, তো তাহসান তো ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, সে বিবাহ করেছেন, গুড, নো প্রবলেম। আমি দেখলাম ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বললাম, বললে ফেসবুক থেকে বের হয়ে গেলাম। 30 মিনিটস পর আমি যখন ফেসবুকে ঢুকলাম, আমি দেখি 30 মিনিটস পর মোটামুটি তার যে পার্টনার, সেই পার্টনারের বিগত যত মানে ভালো গুণ খারাপ গুণ যা কিছু আছে সব লিস্ট আউট করে ফেলছে জনগণ। এবং আমি নিজেকে নিজে তখন কোশ্চেন করতেছিলাম যে বাংলাদেশে কষ্ট করে ইন্টেলিজেন্স উইং রাখার দরকার কি? আমাদের বাঙালি গুলারে লাগাই দিলেই তো হইতেছে, আধা ঘন্টার ভিতর সে সবকিছু খুঁজা বের করে ফেলছে। ওয়াই ম্যান? এখন একটা বিষয় বোঝেন, আপনারা যে ধরনের তথ্য তার পার্টনারের এগেইনস্টে পোস্ট করা শুরু করছেন, সেগুলো যদি ওনারা পাবলিক করতেই চাইতেন তাহলে তো সেটা তাদের ফেসবুক আইডিতেই ওনারা পোস্ট করতেন। ওনারা জিনিসগুলো পোস্ট করতে চান নাই, আপনারা কি করলেন? আপনারা সম্ভবত পোস্ট করা শুরু করে দিলেন। সো আপনারা যে কাজটা করতেছেন, আপনারা করতেছেন দুইটা কাজ একসাথে, পার্সোনাল ডেটা লিক এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপোজার। এই যে আপত্তিকর তথ্য প্রকাশ যে আপনারা করছেন, এই আপত্তিকর তথ্য প্রকাশ কমপ্লিটলি ইলিগাল। একটা জিনিস বুঝতে হবে, এখানে একটা ছোট্ট শব্দ আছে, দের ইজ আ থিন লাইন, আপত্তিকর এবং অনাপত্তিকর। এখন অনাপত্তিকর ডাটা আসলে কোনগুলা? ধরেন আপনি কোন স্ক্যামার বা চোর বা ডাকাতের বা হচ্ছে গিয়ে মানে করাপ্টেড কোন ব্যক্তির তথ্য ফাঁস করে দিলেন, দ্যাট ইজ নট আপত্তিকর তথ্য প্রকাশ, ওইটা সোশ্যালি অ্যাকসেপ্টেড ডেটা এবং সবাই আপনার হাততালি দিবে। সো আপনার বুঝতে হবে যে আপনি যে ডেটাটা লিক করতেছেন এই ডেটাটা আসলে সোশ্যালি অ্যাকসেপ্টেবল কিনা। তারপর চলে আসলো কি আমাদের অনলাইন স্ক্যাম। অনলাইন স্ক্যামের উদাহরণটা সবচেয়ে ইজিলি দেওয়া যায়, আমরা অনেক ক্ষেত্রে নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন কিনতে চাই,
কিনতে কেনার চেষ্টা করি বাংলাদেশে অনেক ফেসবুক পেজ থেকে, অথবা দেখা যায় আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন গেমস এর বিভিন্ন ধরনের গেমস এর ডিজিটাল কয়েন থাকে, ডিজিটাল অ্যাসেটস থাকে, এগুলো আমরা কেনার চেষ্টা করি। এখন ধরেন আপনি ধরেন কোন একটা ড্রেস কিনতে গেলেন কোন একটা ফেসবুক পেজে। এখন আপনি পেজটাতে গেলেন, আপনি তাদেরকে নক করলেন, নক করার পর দেখা গেল যে তারা আপনার থেকে ঠিকই টাকা নিল, যে বললো যে ঠিক আছে ভাই, আমাদেরকে তো 200 টাকা অ্যাডভান্স দিতে হয়, অ্যাডভান্সটা দিয়ে রাখেন এই বিকাশ নাম্বারে, পরে ফুল পেমেন্ট করে দেন, সমস্যা নেই। আপনি সুন্দর মতো তাকে বিকাশ একটা পেমেন্ট করে দিলেন, সে আপনাকে ব্লক করে দিল এবং আপনি আপনার সার্ভিসটা পেলেন না। এটাকে বলি আমরা হচ্ছে অনলাইন স্ক্যাম। সো অনলাইন স্ক্যামের মানে আপনি অনলাইন স্ক্যামে যাওয়ার আগে যদি স্ক্যামের উদাহরণে যেতে চাই, আমি লাস্ট সেশনে এই কথাটা বলছিলাম যে আমরা স্ক্যামের শিকার সবসময় হই। কিভাবে আমরা সবসময় স্ক্যামের শিকার হই চিন্তা করে দেখেন। আজীবন ঘরের লোকজন বলে আসছে পরীক্ষা ভালো মার্কস পেলে এই কিনা দিবে সেই কিনা দিবে, আমার মনে পড়ে না আমারে কখনো কিছু কিনা দেওয়া হয়েছে, বরং ঈদের সালামিটা সুতা নিয়ে রাখা দিছে এবং জীবনের পাই। দিস আর স্ক্যামিং। সো এটা যখন অনলাইনে হচ্ছে, দ্যাট ইজ অ্যান অনলাইন স্ক্যাম। সিম্পল অ্যাজ দ্যাট। আমাকে ঘরের লোকজন যদি ফেসবুকে নক করে বলতো বা হোয়াটসঅ্যাপে নক করে বলতো তুমি পরীক্ষায় ভালো মার্কস পাও, তাহলে তোমার এটা কিনা দেওয়া হবে। পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার পর যদি কিনা না দিত, তাকে আমি অনলাইন প্রতারক হিসেবে আইডেন্টিফাই করে দিতে পারতাম। এনিওয়ে, দেন ইট কামস টু ক্রেডিট কার্ড প্রতারণা। এটা একটু ডিফারেন্ট জিনিস। ক্রেডিট কার্ড প্রতারণাটা আসলে কিভাবে হয়? ফেসবুকে আমরা যদি বুস্টিং করতে চাই বা ইউটিউবে যদি কোনো অ্যাডের জন্য বুস্ট দিতে চাই বা ভিডিও বুস্টিং করতে চাই, ওইখানে কিন্তু আপনার কাছে যদি আপনার ক্রেডিট কার্ডের তথ্য চায় বা ডেবিট কার্ডের তথ্য চায়, আপনি কিন্তু অত একটা টেনশন করবেন না, আচ্ছা দিয়ে দিই, কি সমস্যা, এগুলো তো ট্রাস্টেড ওয়েবসাইট, আপনি কিন্তু খুব সহজেই দিয়ে দিবেন। বাট xyz.com একটা ওয়েবসাইট, চিনেন না জানেন না, আয়সা বলতেছে ভাই আপনার ক্রেডিট কার্ডের তথ্য দেন, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ, আপনি তাকে কিন্তু দিবেন না। কারণটা হচ্ছে গিয়ে পৃথিবীতে এইরকম অনেক ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইট আপনি যদি সেখানে ক্রেডিট কার্ড বসান, সে আস্তে করে আপনার ক্রেডিট কার্ডের পুরো ডিটেলসটা রেখে দিবে এবং রেখে দিয়ে পরবর্তীতে সে আপনার এই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা শুরু করতে পারে। অস্বাভাবিক কিছু না এবং এই ধরনের ঘটনা হয়। দেয়ার ইজ আ ওয়েবসাইট যেটার নাম আমি বলতে পারবো না, সঙ্গত কারণে এখানে বলা যাবে না। সেই ওয়েবসাইটে $10 থেকে $20 ভিতর ওয়েবসাইট ক্রেডিট কার্ড বিক্রি হয় লিটারালি। চিন্তা করতে পারতেছেন, আপনার ক্রেডিট কার্ড আমার ক্রেডিট কার্ড যদি লিক হয়ে থাকে, সেগুলো বিক্রি করে তারা। এবং সেই সব ক্রেডিট কার্ডে আপনার $10 থাকতে পারে, আপনার $500 থাকতে পারে, $5000 থাকতে পারে, কিছু নাও পারে। বাট এইগুলোর সবকিছুর দামই কিন্তু দিন শেষে আপনার কি $10 থেকে $20। তবে ইয়েস, ওদের ভিতরে একটা এথিক্স আছে, বুঝছেন? এথিক্সটা কি? তারা বলে আপনি যদি $10 কিছু নেন, আমি গ্যারান্টি দিতে পারবো না ভিতরে টাকা আছে নাকি নাই, বাট আপনি যদি $20 কোনো কার্ড কেনেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ওখানে $500 আছে। মানে চোর হলেও মানে আছে, ভিতরে অন্তত মনুষ্যত্ব আছে, যে তার টাকা দিয়ে কিনতেছে, এত বড় মাছ দিব না দিই। এনিওয়ে, দেন আসতেছে হচ্ছে কি আমাদের কোন পার্টটা? পার্টটা হচ্ছে কি ফিশিং এন্ড ম্যালওয়্যার। সো ম্যালওয়্যার নিয়ে তো আমরা কথা বলতেছিলাম। ম্যালওয়্যার নিয়ে অলরেডি আমরা অনেক কথা বলেছি, ফিশিংটা নিয়ে একটু আমরা কথা বলতে চাচ্ছি, যে আসলে আমরা কোন ধরনের লিঙ্কে ক্লিক করবো এবং কোন ধরনের লিঙ্ক আসলে ক্লিক করা উচিত না। চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দিই। আমার কাছে মনে হয় এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে বেস্ট। সো ফিশিং লিংক বলতে আসলে আমরা কি বুঝি? কেউ একজন আমাকে অ্যান্সার দিবেন, ফিশিং লিংক বলতে আমরা কি বুঝি? না বুঝলেও নো প্রবলেম, না বুঝলে আমার জন্য ভালো, আমি আপনাদের আরেকটু ইজিলি বোঝাতে পারবো। বাই দ্য ওয়ে, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমার কথা কি বুঝতে কোনো কারণে কষ্ট হচ্ছে বা বোরিং লাগতেছে, এনিথিং? না স্যার, বুঝতে পারতেছি না। তো আমি কিন্তু বারবারই আপনাদেরকে এই স্কোপটা দিচ্ছি যে আমার কথা বুঝতে আহ আপনার যদি কনভারসেশন বুঝতে ডিফিকাল্টিস ফেস করেন, আমাকে বলতে পারেন। একজন বলতেছেন যে সিকিউর না, এইচটিটিপি এর থাকে না। ওয়েল, ডাটা যদি অনলাইন থেকে নিই এবং এক্সপোজ করি, তাহলে কি হবে? আপনি যে ডাটাটা নিচ্ছেন সেটা যদি কমপ্লিটলি পাবলিক সোর্স হয়ে থাকে, আপনি অবশ্যই নিতে পারেন, নো প্রবলেম। কমপ্লিটলি পাবলিক সোর্স হতে হবে, তাহলে আপনি দিতে পারেন। বাট আপনি আরেকজনের থেকে নিয়ে, যেটা হচ্ছে পাবলিক সোর্সে এক্সিস্ট করে না, যেমন আপনি যদি কোনো পত্র পত্রিকার কিছু নিয়ে ভাইরাল করা শুরু করেন, আই মিন নো প্রবলেম, এটা তো পাবলিক অ্যাভেলেবল করার জন্য রাখা হয়েছে।
আমি কিছু কোশ্চেন একটু দেখতেছি। আচ্ছা, এইচটিটিপি টা নিয়ে যে ব্যাপারটা আছে, আমি একটু এইচটিটিপি টা নিয়ে একটু কথা বলবো পরে গিয়ে, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস। যে আমাদের একটা কমন মিসকনসেপশন বলা হয় যে ওয়েবসাইটে যদি এইচটিটিপিএস থাকে ওয়েবসাইট সিকিউরড, ওয়েবসাইটে যদি এইচটিটিপিএস না থাকে তাহলে ওয়েবসাইট সিকিউরড না। এটা আসলে মানে কথাটা কোনো অ্যাঙ্গেলেই বাস্তব না। এটা 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 আমি আপনাদেরকে একটু ব্রেকডাউন করব। একজন কোশ্চেন করেছেন, আপনার মোবাইল বা কম্পিউটার ম্যালওয়্যার বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তা আমি কিভাবে বুঝবো? ওয়েল ফাইন, আমি আমি এটার ব্যাপারে একদম শেষে গিয়ে একটু কথা বলবো। সো আগে হচ্ছে কি ফিশিংটা নিয়ে কথা বলি। একজন অ্যান্সার দিয়েছেন যে পপুলার কোনো একটা ওয়েবসাইটকে কপি করা। তো পপুলার ওয়েবসাইট যেমন অ্যামাজন খুবই পপুলার একটা ওয়েবসাইট। এখন ধরেন এই যে এখানে দেখেন একটা ইমেল পাঠিয়েছে কোনো একজন ব্যক্তিকে। ইমেলটা দেখে মনে হচ্ছে যে এটা অ্যামাজন থেকে পাঠিয়েছে, কারণ সে লোগোটা ইউজ করেছে, নিচে সে অ্যামাজনের দিয়েছে, অ্যাপ্লিকেশনস দিয়েছে, and খুব সুন্দর করে আর কি সে একটা ইমেল লেখার চেষ্টা করেছে। বাট এই ইমেলটা কোন লিংক থেকে এসেছে সেটা যদি আমরা দেখি, এখানে আপনি কোথাও অ্যামাজনটা কিন্তু দেখতেছেন না। আবার এইটার দিকে তাকায় বললেন না যে এই যে অ্যামাজন আছে, না এটা ইমেল স্পুফ করেছে, এটাকে আমরা অ্যাভয়েড করবো, আমরা শুধু এতটুকু অংশ দেখবো। এখানে দেখেন কোথাও কিন্তু নাই। এই ওয়েবসাইটটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কি আপনার RETT কিছু একটা লিখছে আর কি, হামজাবি retyuf.com। সো এটা কিন্তু অ্যামাজনের কোনো একটা ওয়েবসাইট না। সো আপনাকে ধরেন কেউ একজন একটা লিংক দিল, যে লিংকে গেলে আপনি লিংকে ঢুকে দেখতেছেন যে লিংকে আপনার কাছে ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, বাট সেটা ফেসবুকের কোনো ডোমেইনই না, ফেসবুকের কোনো লিংকই না, দেন দ্যাট ইজ আ ফিশিং অ্যাটাক। এইটা আমাদের ফিশিং অ্যাটাকের একটা কমন কনসেপ্ট। বাট এই কমন কনসেপ্টের বাহিরেও একটা খুব ডেঞ্জারাস কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে হোমোগ্লিফ অ্যাটাক। এখন দেখেন, আপনি ফিশিং মোটামুটি আইডেন্টিফাই করতে পারতেছেন যে লিংকটা দেখতে খুব উইয়ার্ড, এবং লিংকের সাথে নিচের যে কন্টেন্ট আছে বা নিচের যে লেখাগুলো আছে সেগুলোর ভিতর কোনো ন্যূনতম সম্পৃক্ততা নাই। সো দ্যাট ইজ নট এ ভেরি গুড সাইন। বাট হোমোগ্লিফ অ্যাটাক একটা কমপ্লিটলি ভিন্ন জিনিস, এবং এটাকে সামটাইমস আমার কাছে মনে হয় যে মানুষ যদি বসে বসে শয়তানি বুদ্ধি চিন্তা করে তাহলে কি কি বাইর করতে পারে, সেটার একটা অনেক বড় উদাহরণ হচ্ছে কি এই হোমোগ্লিফ অ্যাটাক। সো এখানে আমি facebook.com লিখলাম। ইন্টারনেটের একটা কনসেপ্ট আছে, ইন্টারনেটের একটা খুব বেসিক কনসেপ্ট আছে যে ইন্টারনেটে আমরা সবকিছু আসলে ইংরেজি অক্ষরে লিখি। খেয়াল করে দেখেন, আমরা যে কটা ওয়েবসাইটের লিংক লিখছি facebook.com, এখানে প্রত্যেকটা অ্যালফাবেটই কিন্তু ইংরেজি। এই ইংরেজি অ্যালফাবেট গুলোকে মূলত কম্পিউটার চিহ্ন হচ্ছে ASCII কোড হিসাবে। এটার একটা রেঞ্জ আছে 91, 92, 93, এ দিয়ে 92 বোঝায় না, 91 বোঝায়, আমি ভুলেও গেছি এগুলো। সো অনেক আগে পড়াশোনা করেছিলাম। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইংরেজি। কিন্তু এটা নিয়ে পরে একটা সময় একটু কথা উঠলো যে ভাই সারা পৃথিবীতে তো শুধু ইংরেজি চলে না, ইংরেজির বাইরেও তো কিছু জিনিস চলে। যেমন বাংলাদেশিদের নিজস্ব বাংলা ভাষা আছে, ইন্ডিয়ানদের জন্য হিন্দি আছে, সবার জন্যই কোনো না কোনো কিছু আছে। প্রত্যেকেরই তো নিজস্ব অ্যালফাবেট আছে, চায়নার জন্য তো নিজস্ব অ্যালফাবেট আছে, তাহলে এগুলোকে কেন আমরা ইন্ট্রোডিউস করবো না? পরবর্তীতে যেটা করা হলো, পরবর্তীতে তারা বললো ওকে ফাইন, শুধু ইংরেজি না, আমরা পৃথিবীর যে কটা ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করা সম্ভব প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে ইন্টিগ্রেট করবো, এবং মোটামুটি পৃথিবীর সবগুলা ল্যাঙ্গুয়েজই কিন্তু এখন সাপোর্টেড, আপনি টাইপ করতে পারবেন। সমস্যাটা যেটা হয়েছে, এটা না হয় ASCII কোড, বাট আমরা যখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা শুরু করি সেটা হয়ে যায় ইউনিকোড। সেটা কমপ্লিটলি ইউনিকোড। ইউনিকোড বলতে আপনি ইউনি দিয়ে বুঝে নেন ইউনিভার্সাল কোড। ফর এক্সাম্পল বুঝার স্বার্থে বললাম আর কি, যে এটা দিয়ে আপনি বুঝে নেন এটা একটা ইউনিভার্সাল কোড। আর ASCII হচ্ছে কি শুধুমাত্র ইংরেজির জন্য বরাদ্দ করা। এই সেম ইংরেজি বাংলা যা খুশি লিখতে চান এই লেখাটা এই ডোমেনের ক্ষেত্রেও করা যায়। শুধু মেসেজিং এর ক্ষেত্রে যে আপনি যে কোনো ভাষা ব্যবহার করতে পারবেন নট লাইক দ্যাট, আপনি এই ডোমেইন বা ওয়েবসাইট রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যে কোনো ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট ইউজ করতে পারবেন। এখন যে ফিশিং অ্যাটাকের কথা বলবো, এই ফিশিং অ্যাটাকটা তৈরি হয়েছিল শুধুমাত্র এই একটা জিনিস ফ্যাসিলিটি দিতে গিয়ে। এখন দেখেন, আমি facebook.com লিখলাম এবং এই ফেসবুকে যদি আমি ক্লিক করি, এটা আমাকে একদম অরিজিনাল ফেসবুকে নিয়ে যাবে। এটা দিস ইজ অরিজিনাল facebook.com, নো ডাউট অন দ্যাট। বাট এই অরিজিনাল facebook.com এর তো FACEBOOK সবই ইংরেজিতে লেখা। বাট সারা ওয়ার্ল্ডে এরকম আরো অনেক অ্যালফাবেট আছে যেগুলো এইগুলোর সাথে মিলে যায়, বাট আসলে সেইটা না। যেমন দেখেন এখানে অন্যান্য আরো অনেকগুলো এ আছে, বাট এগুলো কিন্তু ইংরেজির এ না, দেখতে এর মতো, বাট দিজ আর নট ইংলিশ অ্যালফাবেটস। কোনো না কোনো দেশের একটা অ্যালফাবেট হবে। এখন ধরেন আমি এখান থেকে এই এটা সিলেক্ট করলাম,
খেয়াল করে দেখেন আমার নিচের এই জায়গাটা একটু জুম করে দিচ্ছি, নিচের এই এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখলে বোঝা যায় যে এটাতে ঝামেলা আছে। ধরেন আমার একটু ছোটটাই যাই, কারণ এফ এর মানে ফেসবুক লেখাটাতে তো সবই ছোট হাতের লেখা। এবার একটা এ দিলাম, তারপরেও কেমন যেন একটু ঘাপলা ঘাপলা লাগে, আর একটু সুন্দর একটা এ দেওয়ার চেষ্টা করি। ধরুন আমি এই এটা দিলাম, ওয়েল এই এটা দিলে তাও মোটামুটি মনে হয় যে না ঠিক আছে, অনেকখানি মিলে মিলে গেছে, ফিল হইতেছে। তারপরে কিন্তু পুরোপুরি মিলে যায় নাই। এখন দেখেন আরেকটা এ আছে যেটা দেখতে হুবহু এর মতো, কিন্তু এ না, এই যে দেখেন এই এটা। সো এইবার আপনাদেরকে যদি আমি একদম অরিজিনাল ফেসবুকের এটা দেখাই, জুম আউট করলাম, অরিজিনাল ফেসবুকের এটা যদি আমি আপনাদেরকে দেখাই এবং আপনারা যদি এই এটাকে দেখেন, দেখেন আমি এবার অরিজিনাল এ সিলেক্ট করলাম, এইবার হচ্ছে গিয়ে অন্য একটা এ সিলেক্ট করলাম, কোনো ডিফারেন্স নাই। এই ডিফারেন্স, এটা বোঝানোর আরেকটা ভালো রাস্তা হচ্ছে ও দিয়ে, যেহেতু দুইটা ও আছে আমি একটা ওকে মডিফাই করবো। কারণ এই একটা ও সিলেক্ট করলাম, বড় হয়ে গেল, এই একটা ও সিলেক্ট করলাম, এটা ভালো লাগতেছে না, এটা সিলেক্ট করলাম, মাঝখানে ফাঁকা পড়ে গেছে, এই একটা ও যদি আমি সিলেক্ট করি, এইবার আমি আপনাকে যতই জুম করে দেখাই না কেন, আমি আপনাকে সর্বোচ্চ জুমটা দিলাম, দেখেন আমাকে পারলে বের করে বলেন এখানে কোনো ন্যূনতম ডিফারেন্স চোখে পড়তেছে কিনা। চোখে কিন্তু পড়তেছে না। এবং আমাদের হিউম্যান সাইকোলজিতে একটা প্রবলেম আছে, আমরা যদি দেখতে সিধা সাদা ভালো কিছু মনে করি, তাহলে আমরা বিশ্বাস করি যে না এটা ঠিক আছে। যে জিনিসটা মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে, সিধা সাদা মানুষ মনে করেন পরে বাইরে হচ্ছে গিয়ে কাল লাগেনি। সো ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে এই যে আপনি ফেসবুকে ডিফারেন্সটা দেখতে পারতেছেন না, এই ডিফারেন্সটা আসলে কে বের করতে পারতেছে? এই ডিফারেন্সটা আসলে আইডেন্টিফাই করতেছে আপনার কম্পিউটার। আপনার কম্পিউটার ঠিকই ধরতে পারছে যে এখানে একটা ও তাই ঘাপলা আছে। ঘাপলা বলতে কি, আমি লিঙ্কটাকে যদি এবার এখানে বসাই, খেয়াল করে দেখেন এইচটিটিপি এটাকে আমি বাদ দিলাম, এখানে বাদ দিয়ে আপনি যদি শুধু ডোমেইনটার দিকে তাকান, খেয়াল করে দেখেন প্রথমে একটা এক্সএন হাইফেন হাইফেন পড়েছে। ডোমেইনের ল্যাঙ্গুয়েজে বা এই যে ডোমেইনটা যে আপনি নিলেন, এটা ল্যাঙ্গুয়েজে একটা কথা বলা হয় যে সবগুলো অ্যালফাবেট যদি পিওর ইংরেজি না হয়, একটাও যদি ইউনিকোড থাকে, তাহলে সেইটাকে আগে আস্কিতে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য ওরা যে জিনিসটা বুঝায় যে এক্সএন হাইফেন হাইফেন দিয়ে শুরু হয়। আপনি যখন এই ধরনের কোনো লিঙ্কে ক্লিক করবেন, এই ধরনের লিঙ্কে ক্লিক করলে লিঙ্কগুলো শুরুই হবে এক্সএন হাইফেন হাইফেন দিয়ে। দেন খেয়াল করে দেখেন আমি কিন্তু একটা ও কনভার্ট করেছিলাম, সেই ওটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে সেই ও এর বদলে বসেছে হাইফেন ডিপিএফ। সো হাইফেন ডিপিএফ দিয়ে আসলে ওই ওটা বোঝায়। এখন আমি যদি তাকে ওই যে ফেসবুকটা আমি ক্লিক করেছিলাম বা তৈরি করেছিলাম, সেই ফেসবুকের লিঙ্কটা যদি পাঠাই, সে যদি ওই লিঙ্কে ক্লিক করে, সে আসলে যাবে হচ্ছে এই লিঙ্কে। বাট আপনাকে আমি ভিজুয়ালি যদি, আপনি কিন্তু ভিজুয়ালি জিনিসটাকে সঠিক দেখতেছেন যে আরে না ঠিক আছে facebook.com, আপনি কিন্তু নির্দ্বিধায় ওই লিঙ্কে চাপ দিয়ে ঢুকে যাবেন। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এখন বলতে পারেন এটা তো আসলে আমাদের চোখে বোঝার উপায় নেই যে কোনটা হোমোগ্লিফ এবং কোনটা হোমোগ্লিফ না। আসলে বোঝার উপায় নেই। আমি নিজেই একবার হোমোগ্লিফ অ্যাটাকের শিকার হয়েছিলাম, আমাকে একজন দুষ্টামি করে পাঠাইছিল আমার এক সিনিয়র বড় ভাই, মানে টেস্ট করার জন্য যে আসলে আমি করিটা কি। সো এখন দেখেন আমাদের ব্রাউজার বা বড় বড় যত আইটি কোম্পানি গুলো আছে, এরা ধরেই নিছে যে এরা ধরেই নিছে যে আমরা মহা স্টুপিড, ইউজাররা হচ্ছে কি মহা স্টুপিড, এদের উপর ভরসা করে কোনো লাভ নাই। সো ওরা যে কাজটা করছে, ওরা অটোমেটিক্যালি সিস্টেম ইন্টিগ্রেট করে দিছে, গুগল ক্রোম বলেন, ফায়ারফক্স বলেন, বা আপনি সাফারি বলেন, যেটাই বলেন না কেন, তারা নিজেরা ইন্টিগ্রেট করে দিছে যে কেউ যদি এই ধরনের লিঙ্কে ক্লিক করে, তাকে প্রথমেই বাধা প্রদান করা হবে। বাধা প্রদান করে তাকে বলা হবে যে দেখেন এখানে কিন্তু ভাইরাস, সরি ফিশিং থাকলেও থাকতে পারে, আপনি কি তারপরেও ভিজিট করতে চান? এখন আপনি যদি ভিজিট করেন, সেটা তো আর কোম্পানির দোষ না। কারণ সাইবার সিকিউরিটি নিয়ে একটা খুব কমন কথা আছে যে দ্য উইকেস্ট লিংক ইন সাইবার সিকিউরিটি ইজ দ্য হিউম্যান বিং ইটসেলফ। সো যিনি মানে কথাটা হচ্ছে অনেকটা এরকম যে সাইবার সিকিউরিটি সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে যিনি এটাকে অপারেট করতেছে উনি নিজেই। কারণ আপনি একটা ধরেন ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করলেন, ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করার পর আপনার অ্যান্টিভাইরাস পাগলের মতো আপনারা বলা শুরু করছে, ভাই প্লিজ ডু নট এক্সিকিউট দিস, এটা ওপেন করো না, এটাতে এই ঝামেলা আছে সেই ঝামেলা আছে। আপনি করলেন কি, অ্যান্টিভাইরাসটা আস্তে করে বন্ধ করে দিয়ে নিজের মতো চালানো শুরু করলেন। আপনি কিন্তু অ্যান্টিভাইরাসকে পাত্তাই দিলেন না মোটামুটি। সো আপনি যখন অ্যান্টিভাইরাসকে পাত্তাই দিচ্ছেন না, বা আপনি যদি আপনার ব্রাউজারের ওয়ার্নিং কে পাত্তা না দেন, তাহলে কিন্তু আসলে আপনাকে নিরাপদ রাখার কোনো সুযোগ নেই।
এটা কিন্তু একটা অনেক বড় ইস্যু। আর অনেক ক্ষেত্রে যেটা হয় যে যিনি কোশ্চেন করছিলেন যে আমার যদি কোনো লিঙ্কে সন্দেহ হয় বা কিছু হয়, বা আমি কোন ধরনের লিঙ্কে ক্লিক করব, আসলে আমরা লিঙ্কে ক্লিক করি কোনগুলো যেগুলো আমরা কমনলি দেখে অভ্যস্ত। বাট আপনার যদি কখনো কোনো লিঙ্ক দেখে সন্দেহ হয়, আচ্ছা এই লিঙ্কটায় ঝামেলা থাকতে পারে, এই লিঙ্কটা আমি ক্লিক করবো কি করবো না, সেক্ষেত্রে আমি সবসময় যে জিনিসটা সাজেস্ট করি যে ধরেন facebook.com, আপনার এইটা নিয়ে একটু সন্দেহ লাগা শুরু করছে যে এটা কি ভালো হবে নাকি এটাতে ঝামেলা থাকতে পারে, আপনি সিম্পলি যে কাজটা করবেন, প্রত্যেকটা ব্রাউজারে ইনকগনিটো মোড অথবা প্রাইভেট ব্রাউজিং মোড আছে, আপনি সেই প্রাইভেট ব্রাউজিং মোডে গিয়ে লিঙ্কটা ওপেন করবেন। এটাতে কি লাভটা আপনার হচ্ছে, আপনার এক্সিস্টিং অথবা আপনি ধরেন ব্রাউজারে ফেসবুকে লগ ইন করে রাখছেন, গুগলে লগ ইন করে রাখছেন, সেগুলাকে আপনি আর কোনো রিস্কে ফালালেন না। আপনি ক্যাজুয়ালি এই লিঙ্কটাতে ভিজিট করলেন, ভিজিট করে আপনি বোঝার চেষ্টা করতেছেন যে সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরে কি আপনি আপনার অরিজিনালটা ওপেন করেন, নো প্রবলেম অন দ্যাট। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস আই থিঙ্ক, মানে অ্যাটলিস্ট স্বাভাবিক পর্যায়ে মানুষ করতে পারে যদি আপনি হাইলি টেকনিক্যাল থটে যেতে না চান। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আমি অনেক কথা বলে ফেলছি এর মধ্যে। না স্যার। থ্যাংক ইউ। ওকে, সো গোয়িং টু দ্য নেক্সট টপিক, সেটা হচ্ছে হুমকি প্রদর্শন। ব্ল্যাকমেইলিং, বুঝতেই পেরেছেন আসলে ব্ল্যাকমেইলিং বলে কি বোঝানো হচ্ছে, যে আপনি সোশ্যাল মিডিয়া বা অনলাইনের মাধ্যমে কাউকে হুমকি ধামকি কিছুই দিতে পারবেন না। ইট ইজ কমপ্লিটলি আ সাইবার ক্রাইম। আপনি কাউকে নক করে বলতে পারবেন না তুই চিনোস আমি কে, না ভাই প্লিজ ডোন্ট ডু দিস। সো ইউ ক্যান নট ডু দ্যাট। হ্যাকিং তো সাইবার ক্রাইম, বুঝতেই পারতেছেন এই ব্যাপারে আপনাদের অলরেডি সবারই মোটামুটি সবারই আইডিয়া আছে যে হোয়াট ইজ হ্যাকিং। ইভেন একটু আগে আমি উদাহরণও দিচ্ছিলাম যে আপনি কারো সিস্টেমে বা কারো কোনো কিছুতে কোনো পারমিশন ছাড়া যদি অ্যাক্সেস করেন, দ্যাট উইল কনসিডার অ্যাজ হ্যাকিং। দেন কামস টু সাইবার যুদ্ধ অথবা সাইবার ওয়ার। বাংলাদেশে সাইবার ওয়ার হয়েছিল 2012 সালে একবার, আর 2011 শেষের দিকে স্টার্ট হয়েছিল, এবং 2012 মোটামুটি ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত মেবি সাইবার ওয়ারটা গিয়েছিল, রাইট। এবং আরেকটা হয়েছিল 2015 সালে। প্রথমটা হয়েছিল মূলত বর্ডারে ফেলানি হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে, তিস্তা নদীর বাঁধ নিয়ে, এগুলো নিয়ে সাইবার ওয়ার হয়েছিল ইন্ডিয়ার সাথে বাংলাদেশে। এবং 2015-তে এসে সাইবার ওয়ারটা হয় আইসিসিতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কারচুপির ব্যাপারটা নিয়ে, যে একটা কথা বলা হয়েছিল যে ইন্ডিয়া কারচুপি করেছে বাংলাদেশের সাথে ক্রিকেট খেলায়, সেটা নিয়ে একটা সাইবার ওয়ার হয়। দুইবারই হচ্ছে গিয়ে মানে সামহাউ বাংলাদেশি হ্যাকাররা আসলে সাকসেসফুল হয়। and I had the opportunity to join in the cyber war as well, কারণ দেশের সাথে ইমোশন একটু অন্যভাবে কাজ করবে, খুব স্বাভাবিক। সো সাইবার ওয়ার কিন্তু এক দেশের সাথে আরেক দেশেরই হবে, সেটা কোথাও বলা নাই। সাইবার ওয়ার এক গোষ্ঠীর থেকে এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর হতে পারে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের হতে পারে। সাইবার ওয়ার ক্যান হ্যাপেন। সাইবার ওয়ারে আসলে কি হয়, যেমন বাংলাদেশে যে সাইবার ওয়ার দুইটা হয়েছিল, সেখানে ধরেন বাঙালিরা হচ্ছে ইন্ডিয়ানদের ওয়েবসাইট হ্যাক করা শুরু করেছিল এবং ইন্ডিয়ানদের বিভিন্ন প্ল্যাটফর্ম হ্যাক করা শুরু করেছিল। বাংলাদেশ ইন্ডিয়ানরা ভাইস ভার্সা একই কাজ করা শুরু করেছিল। এখন যে যার যত বেশি ক্ষতি করতে পারে, সাইবার ওয়ারের ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। ডিডোস অ্যাটাকের ব্যাপারে আমি একটু ব্রিফে পরে বলবো, নট নাও। দেন আমাদের চলে আসে সাইবার স্পাইং। সো হোয়াট ইজ সাইবার স্পাইং? সাইবার স্পাইংটা হচ্ছে গিয়ে যে আপনি কারো সিস্টেম হ্যাক করে, এটা গভর্নমেন্ট লেভেলে আসলে বেশি, গভর্নমেন্ট লেভেলে সাইবার স্পাইংটা হয়, যে গভর্নমেন্টরা হচ্ছে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল হ্যাক করে বা ডিভাইস হ্যাক করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। দ্যাট ইজ সাইবার স্পাইং। ওয়ান কাইন্ড অফ সাইবার স্পাইং। সাইবার স্পাইং এর আরো অনেক ধরনের ডেফিনেশন আছে। সো টাইপস অফ সাইবার সিকিউরিটি থ্রেটস এ মোটামুটি আপনারা ম্যালওয়্যারের ব্যাপারে জেনে গিয়েছেন, ফিশিং এর ব্যাপারে দেখলেন। স্পিয়ার ফিশিংটা হচ্ছে গিয়ে ফিশিং এর পরের ভার্সনটা। পরের ভার্সন বলতে ফিশিং হচ্ছে আপনি গণহারে সবাইকে হ্যাক করার ট্রাই করতেছেন, আর গণহারে সবাই পাসওয়ার্ড নেওয়ার চেষ্টা করতেছেন। স্পিয়ার ফিশিং হচ্ছে আপনি স্পেসিফিক্যালি একজনেরটা নেওয়ার চেষ্টা করতেছেন। সো আমি একটু ম্যান ইন দ্য মিডল অ্যাটাক নিয়ে সবসময় একটু ব্রিফ করতে চাই, কারণ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বাংলাদেশে খুব কমনলি ঘটে। হোয়াট ইজ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক? এইবার হচ্ছে কি আপনারা অ্যান্সারটা পাবেন যে এইচটিটিপি আর এইচটিটিপিএস এর ভিতর আসলে তফাৎটা কোথায়। ধরেন আপনি হচ্ছে কি একটা কম্পিউটার নিয়ে বসে আছেন, এই হচ্ছে কি আপনার কম্পিউটার, এবং এই কম্পিউটারে হচ্ছে আপনি google.com টাইপ করলেন। google.com টাইপ করলে এটা আপনার রাউটারের কাছে চলে যাচ্ছে, রাউটার ইন্টারনেট থেকে, ধরেন ইন্টারনেটের কোনো জায়গা থেকে ডাটা এনে রাউটারের কাছে দিচ্ছে, রাউটার আপনার কাছে ডাটাটা ফিডব্যাক করতেছে। সো দ্যাটস হাউ আপনি google.com টাইপ করলে গুগলটা দেখতে পারতেছেন। এখন ধরেন একজন হ্যাকার এখানে চুপচাপ বসে আছে,
যারও আপনার এই রাউটারে অ্যাক্সেস আছে, সেও আপনার এই রাউটারে কানেক্টেড, আপনিও এই রাউটারে কানেক্টেড। আপনি যখন google.com এ ঢোকার জন্য কমিউনিকেশন স্টাবলিশ করলেন, একে ধরেন অ্যাটাকার হিসাবে আমরা ধরলাম, অ্যাটাকার সে হচ্ছে গিয়ে আপনার এই মাঝখানে বসে আড়ি পাতা শুরু করলো, অর্থাৎ আপনি কি ডাটা পাস করতেছেন, কি ডাটা রিসিভ করতেছেন, সে সেগুলা দেখা শুরু করলো। এই যে লাইনটার ভিতরে আপনি বুঝবেন, নামটার ভিতরে বুঝবেন, ম্যান ইন দ্য মিডল, অর্থাৎ যেই মানুষটা মাঝখানে আছে। তো আপনার এবং রাউটারের মাঝখানে যদি কোনো মানুষ বসে থাকে, আই মিন আপনি বসে থাকলে তো ডাটা দেখবেন না, অর্থাৎ আপনার কোনো ডিভাইস যদি বসে থাকে এবং সে যদি আক্রমণ চালায়, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলে, MITMA, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, সে যদি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক চালায়, সে দেখতে পারবে আপনি আপনার কম্পিউটার ব্যবহার করে কোন ওয়েবসাইটে ভিজিট করছেন, কি করছেন না করছেন, সবকিছু সে দেখতে পারবে। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে তখন ডাটাটা কিভাবে পাস হয় আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে অ্যাটাকার, আপনি ইউজুয়ালি রিকোয়েস্ট করতেছেন রাউটারের কাছে, এটা তখন আর রাউটারের কাছে না গিয়ে আপনি যখন google.com টাইপ করলেন, এই রিকোয়েস্ট যাবে অ্যাটাকারের কাছে, অ্যাটাকার এটাকে ফরওয়ার্ড করবে রাউটারের কাছে, রাউটার দেন অ্যাটাকারকে ফিডব্যাক দিবে এবং অ্যাটাকার হচ্ছে কি আপনাকে পাঠাবে। তো দেখেন একটা জিনিস, মাঝখান দিয়ে পুরো রিকোয়েস্ট আমি কিন্তু হ্যান্ডেল করতেছি, তো আমি কিন্তু দেখতে পারতেছি আপনি কি করতেছেন না করতেছেন, বুঝতে পারতেছি আপনি কি করছেন না করছেন। এটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের একদম বেসিক কথা। বাট দেন এইচটিটিপি আর এইচটিটিপিএস এর কাজটা কি? এইচটিটিপি, ওয়েল, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক নিয়ে যদি আর কোনো ধরনের কনফিউশন থাকে, এটা কি জিনিস, কথাটা এইভাবে চিন্তা করেন যে আপনি সিম্পলি হচ্ছে গিয়ে মানে এটা এটা হচ্ছে গিয়ে পাশের বাসার আন্টিদের মতো অবস্থা। ঠিক আছে, আপনি সুন্দর মতো হাইটা যাইতেছেন, দূরে থেকে দেখা মানে সব নোটিস করতেছে, ঠিক আছে, এই করতেছে সেই করতেছে আমি করতেছে, ভাই তারা কেউ এই দায়িত্ব দেয় নাই, তারা আড়ি পাতার দায়িত্ব কেউ দেয় নাই, বাট সে করতেছে। শি ইজ আ ম্যান ইন দ্য মিডল, আপনার এবং শান্তির মাঝখানে হচ্ছে সে অবস্থান করতেছে, তার কারণে আপনি শান্তি পাইতেছেন না। সো এনিওয়ে, সো এই ক্ষেত্রে এইচটিটিপি আর এইচটিটিপিএস যেভাবে উপকার করে আমাদেরকে, আহ, সেটা হচ্ছে গিয়ে আপনি সিম্পলি যদি চিন্তা করেন যে আপনি এইচটিটিপি যখন করতেছেন, এইচটিটিপি হচ্ছে কোনো ধরনের এনক্রিপশন মেইনটেইন করে না। এনক্রিপশন মেইনটেইন করে না বলতে কি, আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড পাস করতেছেন, সেই ইউজার নেম পাসওয়ার্ড মাঝখানে যিনি বসে আছেন তিনি ক্লিয়ারলি দেখতে পারবেন। আর এইচটিটিপিএস যদি থাকে তাহলে সেটা দেখতে পারবে না, ডাটাটা থাকবে এনক্রিপ্টেড। সো ডাটা যেহেতু এনক্রিপ্টেড, সে কিন্তু ডাটা ঠিকই পাবে, বাট সে ডাটার ভিতরে কি লেখা সেটা সে দেখতে পারবে না। দ্যাট ইজ এইচটিটিপিএস। আর এইচটিটিপি মানে হচ্ছে সে ডাটা দেখতেও পাবে, ডাটাকে মডিফাইও করতে পারবে, দ্যাট ইজ এইচটিটিপি। সো এইচটিটিপি আর এইচটিটিপিএস হলে যে ওয়েবসাইট সিকিউর, সেটা ভুল। এইচটিটিপি আর এইচটিটিপিএস হলে যেটা হয়, এইচটিটিপিএস হলে আপনার সাথে আপনার রাউটারের যে কমিউনিকেশন সেইটা সিকিউর। সো এই মিসকনসেপশন থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে যে এইচটিটিপিএস মানে হচ্ছে ওয়েবসাইট সিকিউর। এনিওয়ে, দেন হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক আপনারা সবাই এটার এক্সাম্পল দেখেছেন। লাইক এক্সামের রেজাল্ট দেখতে গেলে মাঝে মাঝে ওয়েবসাইটে ভিজিট করা যায় না, অন্যান্য সব সময় ওয়েবসাইটে চুপচাপ ঢোকা যায়, বাট এক্সামের রেজাল্টের দিন ওয়েবসাইটে আর ভিজিটই করা যায় না। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের, ধরেন ওয়েবসাইট প্রতি সেকেন্ডে 1 লক্ষ মানুষ হ্যান্ডেল করতে পারে, সেখানে যদি এট দা সেম টাইম 3 লক্ষ মানুষ ঢোকা শুরু করে, সে কিন্তু আর সার্ভিসটা দিতে পারবে না। এর জন্য এটার নাম হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। সো ওই যে ওইখানে যে ডিডোস লেখা দেখতেছিলেন না, এখানে ডিডিওএস লেখা। ডিডিওএস মানে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। আর ডিনায়াল অফ সার্ভিস হচ্ছে গিয়ে যে ডিনায়াল অফ সার্ভিস মানে একজনের কম্পিউটার থেকে এত বেশি ট্রাফিক জেনারেট করা হচ্ছে যেই কারণে সে ঢুকতে পারতেছে না। ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে সে আরো কয়েকটা বন্ধু বান্ধব সাথে যোগ করে নিছে আর কি, যে আয় আমরা সবাই মিলে ইয়া কাম করি। হ্যাঁ, দ্যাট ইজ লাইক এ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। সো হোয়াট ইজ এসকিউএল ইনজেকশন? এটা একটু অ্যাডভান্স জিনিস আমার কাছে মনে হয়, এটা ডাটাবেস রিলেটেড ইস্যু। এখানে যে কয়টা নাম আপনারা দেখতেছেন বা ওয়ার্ড আপনারা দেখতেছেন, আপনাদের যে কাজটা করা উচিত এই ওয়ার্ড গুলো নিয়ে গুগলে সার্চ করা বা ইউটিউবে দেখা, তাহলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের বিভিন্ন ভিডিও পাবেন, সেখান থেকে চমৎকার কিছু আইডিয়া নিতে পারবেন যে আসলে এগুলো কি। জিরো ডে এক্সপ্লয়েট এক কথায় যদি বলতে চাই, ধরেন কোন একটা সফটওয়্যার আজকে রিলিজ হয়েছে, এই সফটওয়্যারের একটা ত্রুটি খুঁজে পাওয়া গেল যেটা পৃথিবীর আর কেউ জানে না, দ্যাট ইজ আ জিরো ডে এক্সপ্লয়েট। এটা আসলে গভর্নমেন্ট লেভেলে বেশি হয়, এক দেশ আরেক দেশের পিছনে পড়ে থাকে, হ্যাক করার চেষ্টা করে। দোজ থিংস আর লাইক অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেটস। র্যানসমওয়্যারের সাথে আপনারা হয়তো বা অনেকেই পরিচিত আছেন। র্যানসমওয়্যার এমন এক ধরনের ম্যালওয়্যার, যে ম্যালওয়্যারের কাজ হচ্ছে গিয়ে সে আপনার কম্পিউটারে ঢুকবে এবং কম্পিউটারে ঢুকে চুপচাপ
আপনার যত ফাইল টাইল যা কিছু আছে সবকিছু লক করে রেখে দিবে, দ্যাট ইজ দ্য র্যানসমওয়্যার। এবং লক করার পরে সে টাকা চাবে। এই যে টাকাটা যে চাচ্ছে এটার জন্য মূলত একে র্যানসমওয়্যার বলা হয়, কারণ এটা একটা র্যানসম নেওয়া। ডিএনএস অ্যাটাক ইজ লাইক ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, বাট এটার ব্রিফে আমি যাচ্ছি না, আমি সময় স্বল্পতা দেখতে পাচ্ছি যথেষ্ট, আমি একটু টেনে যাচ্ছি। এটা নিয়ে এই কয়টা বিষয় নিয়ে একটু ইউটিউবে সার্চ করার চেষ্টা করবেন, ভালো ভালো কিছু এক্সাম্পল দেখতে পারবেন। এবার প্রতিরোধ এবং প্রতিকার, আসলে কিভাবে প্রতিরোধ করতে পারেন বা প্রতিকারের ব্যাপারটা কিভাবে আসতে পারে, প্রিভেনশন এন্ড কিউর। সো প্রিভেনশনের ক্ষেত্রে আপনার যদি কনফিডেন্স না থাকে যে আপনি আসলে ম্যালওয়্যার প্রতিরোধ করতে পারবেন, ইভেন এই কনফিডেন্স আমারও নাই, এটা অস্বীকার করব না, এই কনফিডেন্সটা রাখাটা আসলে বোকামি অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে যেটা করতে পারেন, ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কম্পিউটার একটা অ্যান্টিভাইরাস আপনি রাখতেই পারেন। বাট আপনার যদি কনফিডেন্স থাকে যে আপনি আসলে কোনো আজে বাজে সফটওয়্যার ডাউনলোড করেন না, দ্যাট মিনস ক্র্যাক সফটওয়্যার আপনি ডাউনলোড করেন না, তাহলে আপনার অ্যান্টিভাইরাস অনেক ক্ষেত্রে ইউজ না করলেও চলে, বাট ইউজ করাটা উচিত। সো একটা অ্যান্টিভাইরাস আপনি ইউজ করতে পারেন, আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে পারেন আপনার যত অনলাইন অ্যাকাউন্টস আছে। এখানে পাসওয়ার্ড নীতি বলে যেটা বলা হচ্ছে, অর্থাৎ পাসওয়ার্ড পলিসি। পাসওয়ার্ড পলিসি বলতে আমরা বুঝাই পাসওয়ার্ডটা আসলে কিরকম হওয়া উচিত। আমি অনেক ক্ষেত্রে এরকম পেয়েছি ফোন নাম্বার হিসাবে, ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে রাখছে, অর্থাৎ তার ফোন নাম্বারটাই পাসওয়ার্ড। দিস ইজ আ ভেরি ব্যাড এক্সাম্পল। বা তার নিজের নাম এবং তার ডেট অফ ইয়ার, ভেরি ভেরি ব্যাড এক্সাম্পল। সো পাসওয়ার্ড আসলে কিরকম থাকা উচিত, প্রত্যেকটা পাসওয়ার্ডেই একটা ন্যূনতম ক্যাপিটাল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ হ্যাশ, এট দ্য রেট অফ এক্সক্লেমেশন সাইন, ডলার সাইন, যেটাই আপনি চিন্তা করেন, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার থাকা উচিত। সো আবার এইরকম দিয়ে না যে এবিসি হ্যাশ 1 2 3, না প্লিজ ডোন্ট, এইটা খুব ইজি পাসওয়ার্ড, ইজিলি গেস করা যায়। দেন চলে আসে নেটওয়ার্ক সুরক্ষা। ওয়েল এইটা একটু অ্যাডভান্স টপিকের দিকে আসলে চলে যায়, বাট এক্সেস নিয়ন্ত্রণ অথবা এক্সেস কন্ট্রোল নিয়ে যদি আমি কথা বলতে চাই, এটা দিয়ে মূলত বোঝানো হয় যে কার আসলে কতটুকু এক্সেস থাকা প্রয়োজন, যে আপনার আসলে কতটুকু দেখতে পারা উচিত, আপনার বন্ধুর আসলে কতটুকু দেখতে পারা উচিত, আপনার বসের আসলে কতটুকু দেখতে পারা উচিত, দ্যাট ইজ এক্সেস কন্ট্রোল। এন্ড 4 নাম্বার সচেতনতা এবং শিক্ষা, এটা তো অবশ্যই যারা আর কি ব্যবহারকারী তাদের প্রশিক্ষণ অলওয়েজ এ ম্যান্ডেটরি। আপনি একটা জিনিস চালাচ্ছেন বাট আপনি জানেন না এটা কিভাবে নিরাপদ রাখতে হয়, দ্যাট ইজ আ ভেরি ব্যাড থিং। দেন সচেতনতা প্রচার, যেমন আমাদের এই সেশনের থ্রুতে কিন্তু আমরা সচেতনতা প্রচার করে ফেলতেছি, প্লাস আপনারা যারা জানতে পারছেন বা দেখতে পাচ্ছেন তারা কালকে বা পরশু বা আজকে ধরেন বন্ধুদের সাথে বসে গল্প করতেছেন, সে তার মাঝখানে একটু ভাবসাব নিয়ে দেখায় দিলেন যে জানিস এরকম হইতে পারে, তাতে আপনার নিজের একটু ভাবটা বাড়লো, প্লাস আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকেও, ইভেন ফ্রেন্ডদেরকে, কলিগসদেরকে, ফ্যামিলিকে আপনি বুঝাইতে পারলেন যে এইভাবে এইভাবেই কিন্তু আমাদের প্রবলেম গুলো তৈরি হতে পারে। সো উই শুড বি ভেরি কেয়ারফুল অন দ্যাট। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এগুলো আসলে এখানে আছে, বাট এখানে জাস্ট একটু ব্রেকডাউন করে বলা যে সিকিউরিটি বলতে কি বোঝানো হয়, সিকিউরিটি কিসের উপর ভিত্তি করে আসলে আহ, চলে, ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি এন্ড অ্যাভেলেবিলিটি। সো এই কয়টাকে মিলিয়ে বলা হয়েছে সিআইএ, খেয়াল করে দেখেন সিআইএ। সো এই সিআইএ হচ্ছে নিরাপত্তার প্রথম ধাপ। ইন্টিগ্রিটি বলতে বোঝানো হয় আপনার যে ডেটাটা আছে সেই ডাটা কোনোভাবে ম্যানিপুলেটেড হয় নাই। গোপনীয়তা বলতে বুঝতে পারছেন কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করা, যে একটা ডাটা আসলে কতটুকু গোপন আছে। এন্ড অ্যাভেলেবিলিটি, সো এটা দিয়ে যা বোঝানো হচ্ছে যে ধরেন আপনি যখন পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছেন, আপনি যখন আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন, আপনি আপনার ডাটাটা দেখতে পাচ্ছেন কিনা, যদি দেখতে পারেন কংগ্রেচুলেশনস, আপনি আপনার ডাটা অ্যাটলিস্ট ডিলিট হয়ে যাবে কোনো জায়গা থেকে। অথেন্টিকেশন, অর্থাৎ আপনার পাসওয়ার্ড গুলো কথা বলি, যে ফেসবুকে লগ ইন করতে গেলে আপনার পাসওয়ার্ড দিতে হচ্ছে। এন্ড দেন নিশ্চিতকরণ, নন রিপিউডিয়েশন। সো দেখা যায় অনেক ক্ষেত্রে একই ডাটা 2-3 বার ঢুকে যাচ্ছে, এটা কিন্তু আসলে ভেরি ব্যাড এক্সাম্পল অফ, মানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমরা ভেরি ব্যাড এক্সাম্পল হিসাবে এটাকে ধরি। আর গোপনীয়তা, ব্যক্তিগত ডেটা সুরক্ষা, ব্যবহারকারীর অধিকার, ডেটা মিনিমাইজেশন। সো ব্যবহারকারীর অধিকার এবং ব্যক্তিগত ডেটা সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের কনসেপ্টে আমার অনেক কমপ্লেন আছে, এই দুইটাতে আসলে আমরা এখনো সেভাবে পাকাপোক্ত হইতে পারি নাই, আনফরচুনেটলি। দেন হ্যাকিং, জাস্ট এইটা, এই স্লাইডটা খুব নরমাল একটা কনভারসেশনাল টাইপ স্লাইড, যে হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং এন্ড আনএথিক্যাল হ্যাকিং। হ্যাকিং আসলে দুই ধরনের, মোটা দাগে দুই ধরনের, একটা হচ্ছে এথিক্যাল আর একটা হচ্ছে আনএথিক্যাল। হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দিস? এথিক্যাল হ্যাকিং হচ্ছে আমি আপনাকে হ্যাক করার আগে আপনার পারমিশন নেব। সো আমি ধরেন কোন একটা ওয়েবসাইট abc.com, তাদেরকে আমি বললাম যে আই ওয়ান্ট টু টেস্ট দ্যাট তোমাকে হ্যাক করা যায় কিনা, সে বললো ওকে ফাইন, ইউ ক্যান টেস্ট।
তো সে আমাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিল, আমি কিছু টার্মস এন্ড কন্ডিশন দিলাম, দিয়ে ফাইনালি আমি তাকে হ্যাক করার চেষ্টা করলাম। যদি তাকে আমি হ্যাক করতে পারি, আমি তাহলে তাকে দেখাবো যে তাকে আসলে কিভাবে হ্যাক করতে আমি পেরেছিলাম। তো দিস ইজ এথিক্যাল হ্যাকিং। আর আনএথিক্যাল হ্যাকিং হচ্ছে এগুলোর কোনো কিছু তোয়াক্কা করার দরকার নাই। আমার জাস্ট মনে হইলো যে ওরা আমার হ্যাক করতে হবে, দ্যাটস ওয়াই আই হ্যাক হিম অর হার অর হিজ অর হার অ্যাসেটস। সো দ্যাটস ইট উইথ দ্য হোল সেশন। এখানে যদি একটা ছোট্ট কথা বলা আছে যে ইথিক্যাল হ্যাকিং কিভাবে সুরক্ষা নিশ্চিত করে, বুঝেই গিয়েছেন যে ধরেন আমি আমার কোম্পানিকে সুরক্ষা নিশ্চিত করার জন্য একজন এথিক্যাল হ্যাকার হায়ার করতে পারি, যিনি হচ্ছে গিয়ে টেস্ট করে দেখবো। সো এইভাবে আমার সিস্টেমটাকে কিন্তু আমি সুরক্ষা করার একটা প্রক্রিয়াধীনে যেতে পারলাম। নিচে যে কথাগুলো বলা আছে ওগুলো আসলে উপসংহার টাইপের কথাবার্তা, যেগুলো ইতিমধ্যে আপনাদের সাথে আমার রিপিট করার ডান। সো আমি রিপিটেশনে যেতে চাচ্ছি না। আমি যেখানে যেতে চাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন পার্টে, যে আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারণ হাতে সময় খুবই স্বল্প। প্লিজ, এ আর রাফি একটা কোশ্চেন করতে চাচ্ছেন, আপনি হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোশ্চেন হচ্ছে, আমরা যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চাই, সেক্ষেত্রে মানে কিভাবে স্টার্ট আপ করা উচিত বা করা ভালো হয়? আচ্ছা, এটার ক্ষেত্রে আমার প্রথম সাজেশন আসলে যেটা হবে, গো টু ইউটিউব এট ফার্স্ট। কারণ আছে, আমাকে গতকালকে একজন বলতেছিল যে ইউটিউবে তো আমার তেমন কিছু পাই না। পরে আমি তাকে কিছু উদাহরণ দিলাম যে দেখেন তো এগুলো খুঁজে পান কিনা। হ্যাঁ, সো ডেভিড বোম্বাল ফর এক্সাম্পল, ডেভিড বোম্বাল একজন ভদ্রলোক যিনি হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটির উপর খুবই বেসিক কথাবার্তা বলে এবং কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, কমপ্লিটলি ফ্রি অফ কস্টে। যেমন এই ধরনের কিছু লোকের চ্যানেল আপনারা ফলো করতে পারেন। ডেভিড বোম্বাল আছে, দেন একজন আছেন হচ্ছে ইনসাইডার পিএইচডি, ইনসাইডার পিএইচডি। উনি একজন টিচার, আহ উনি হচ্ছে গিয়ে পিএইচডি হোল্ডার, এর জন্য ওনার নাম ইনসাইডার পিএইচডি এখানে দাও। উনি একজন টিচার প্লাস হচ্ছে উনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট এন্ড আ বাগ বাউন্ডি হান্টার। ওনাদের ভিডিও গুলো দেখতে পারেন, ওনাদের এখানে প্লেলিস্ট আছে, যেমন জিরো টু বাগ বাউন্ডি হিরো, বা আপনার আছে ফাইন্ডিং ইউর ফার্স্ট বাগ, বা বাগ বাউন্ডি লাইফ। এই ব্যাপারগুলো আপনারা যদি ফলো আপ করেন, আপনারা মোটামুটি একটা ক্যারিয়ার প্যাথ পেয়ে যাবেন। দেখেন, সাইবার সিকিউরিটি বা হ্যাকিং এটা একটা ক্রিয়েটিভ। হ্যাঁ, একটা ভালো চ্যানেল দিয়েছে নেটওয়ার্ক চাক, সেটাকেও দেখতে পারেন। নেটওয়ার্ক চাককে আমি নিজেও ফলো করি, ইজ আ ভেরি গুড গাই। তো দিস ইজ নেটওয়ার্ক চাক, মজার, যথেষ্ট মজা করে সে ভিডিও বানায়। সো ব্যাপারটা হচ্ছে সাইবার সিকিউরিটি একটা কমপ্লিট, কি বলা যায় এটাকে, কমপ্লিট ক্রিয়েটিভ লাইন। ক্রিয়েটিভ লাইনের ব্যাপারে আসলে গাইডলাইন করাটা খুব ডিফিকাল্ট, এক একজন এক এক ভাবে এই লাইনটাতে প্রবেশ করে। বাট সবাই কিছু কমন নলেজ গ্যাদার করার চেষ্টা করে, সেই কমন নলেজ গুলো আমরা ইউটিউব থেকে আসলে গ্যাদার করতে পারি। অনেক সময় অনেকে চিন্তা করে আমি একটা কোর্সে ভর্তি হবো, এই করবো সেই করবো। ওয়েল, ডোন্ট ডু দ্যাট এট ফার্স্ট। আপনি কোর্সে যখন ভর্তি হবেন, ইনস্ট্রাক্টর আসলে আপনাকে যেভাবে গাইড করবে আপনি ওই গাইডলাইনের ভিতর ঢুকে যাবেন। বাট ক্রিয়েটিভ কনসেপ্ট গুলোতে কখনো এইরকম স্ট্যাটিক হয়ে যাওয়া উচিত না, বা একজনের থ্রুতে ফিক্সড হয়ে যাওয়া উচিত না যে সে আমাকে যেভাবে বলতেছে আমি ওইভাবে শিখতে থাকবো। আর আমি বাংলাদেশে আসলে খুব ভালো ইনস্ট্রাক্টর সেভাবে দেখিও না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিকজ আই ডোন্ট সি এনি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ফ্রম দ্য ইনস্ট্রাক্টরস। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, আমি ল্যাব প্র্যাকটিসের কোনো জায়গা দেখি না তাদের। তো এই কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলা প্রায় সময় আমার কাছে খুব মানে অদ্ভুত লাগে যে ওয়াই। সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনারা ট্রাই হ্যাক মি দেখতে পারেন। ট্রাই হ্যাক মি ইজ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে তারা আপনাকে ভিডিও দিয়ে শিখাবে না, তারা আপনাকে লিটারালি পড়াবে। টেক্সট বেস অনেক পড়াশোনা থাকবে এবং তারা আপনাকে ল্যাব সলভ করতে দিবে। ফ্রিতেই অনেকখানি কাজ করতে পারবেন। ফ্রিতে যখন আপনাদের হাত পাকা হয়ে যাবে, তখন যদি ইচ্ছা হয় পেইড ভার্সনে যেতে পারেন। খুব বেশি একটা চার্জ বলে আমার মনে হয় না। সো এইগুলাই, এই রিসোর্স গুলাই যদি আপনি খালি দেখতে থাকেন, আপনি দেখবেন আপনার 6 মাস 7 মাস 1 বছর পার হয়ে গেছে, এদের রিসোর্স এত বেশি। সামির ইসলাম কোশ্চেন করতে চাইছিলেন। স্যার, আমার জি। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ইনকগনিটো মোডে মানে ইনকগনিটো ট্যাবে যে কাজটা বুঝাইছিলেন ওইটা আসলে আমি বুঝতে পারিনি, তো আবার যদি বলতেন। আচ্ছা, ইনকগনিটো ট্যাবের যে ব্যাপারটা আমি বোঝাতে চেয়েছি, যে প্রত্যেকটা ব্রাউজারে, যেমন আমার ফায়ারফক্সে নিউ প্রাইভেট উইন্ডো আছে, আপনার গুগল ক্রোমে আপনি দেখবেন লেখা আছে ইনকগনিটো মোড। এরকম কিছু মোড সবসময় প্রত্যেকটা ব্রাউজারেই থাকে, প্রাইভেট মোড, ইনকগনিটো মোড, সিকিউর মোড।
এরকম কিছু লেখা থাকে, আপনি এটা আপনার ব্রাউজারের ভিতরে খুঁজে পাবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার যদি কোনো একটা লিংক দেখে একটু ডাউট ফিল হয় যে এই লিঙ্কটায় ঝামেলা থাকতে পারে, আমি যে কাজটা করব, আমি ইনকগনিটো মোডে যাব। ফর এক্সাম্পল ধরেন আমি সাফারির ইনকগনিটো মোডে যাচ্ছি, এই যে প্রাইভেট উইন্ডো, এটা প্রাইভেট উইন্ডো বলা। তো প্রাইভেট উইন্ডোতে যাবো এবং ওইখানে আমি লিঙ্কটা ওপেন করবো। ধরেন google.com, আমার কাছে সন্দেহ লাগতেছিল google.com এর যে লিঙ্কটা দেওয়া হয়েছে, দিস ইজ নট এন অথেন্টিক google.com, ধরেন ফর এক্সাম্পল আমার সন্দেহ হলো, আমি এখানে ওপেন করব। কেন আমি এখানে ওপেন করব? কারণ হচ্ছে গিয়ে আমি ধরেন এই যে ফায়ারফক্স বা সাফারিতে ইউজ করতেছি, এই ফায়ারফক্স বা সাফারিতে তো আমার ফেসবুক ওপেন করা থাকতে পারে, আমার গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে পারে, সো মেনি থিংস ক্যান হ্যাপেন। সো একটা লিংক আমি ওপেন করলাম, সেই লিংক ওপেন করার কারণে আমার অন্য কোনো অ্যাকাউন্টে যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে বা ইফেক্ট না পড়ে, সেই কারণে হচ্ছে আমি ইনকগনিটো মোড ইউজ করার চেষ্টা করব। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, কে এম রুকনুজ্জামান, উনি আগে হ্যান্ড রেজ করেছেন, সো ওনার কোশ্চেনটা আগে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বাংলাদেশের সাইবার সিকিউরিটি জব ফিল্ড সম্পর্কে জানতে চাচ্ছিলাম, কারণ এখানে আমরা দেখি বাংলাদেশের বেশিরভাগই যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা এক পর্যায়ে গিয়ে হতাশ হয়ে তারা ওয়েব ডেভেলপমেন্টে বা অ্যাপ ডেভেলপমেন্টে শিফট করে। তো এই বিষয়ে বাংলাদেশে সাইবার সিকিউরিটি জব ফিল্ড সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, গুড কোশ্চেন, ইটস আ ভেরি গুড কোশ্চেন। এবং আপনি যে কনভার্সনের কথাটা বললেন যে এক জব থেকে আরেক জবে সুইচ করা, আসলে ঘটনাগুলো কেন হয়? আমি সাইবার সিকিউরিটি ক্যারিয়ারে মোর দ্যান 12 ইয়ার্স ধরে আছি, সো আমি বাংলাদেশের সাইবার সিকিউরিটির আপস এন্ড ডাউনস গুলো দেখার কিছুটা সুযোগ পেয়েছি। তো আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে যে আপনি যখন সাইবার সিকিউরিটি বা এই ধরনের কোনো কিছু নিয়ে কাজ করবেন, আপনার বর্ডারলেস চিন্তা করতে হবে। আপনি শুধু চিন্তা করবেন যে আমি কাজটা শিখলাম বাংলাদেশে করার জন্য, নেভার। আপনি যদি ওই কনসেপ্টে থাকেন, আপনি আসলেই কোনো ফিল্ড খুঁজে পাবেন না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। যেমন বাংলাদেশে সাইবার সিকিউরিটি বলতে এখন সাইবার সিকিউরিটি বলতে আসলে আপনি কি বোঝেন? সাইবার সিকিউরিটি যেমন ধরেন সক সক অ্যানালিস্ট একটা পজিশন আছে, আবার আপনার ধরেন রেড টিম বলে একটা পজিশন আলাদা আছে, পেনিট্রেশন টেস্টার বলে একটা আলাদা পজিশন আছে, ফায়ারওয়াল কনফিগারেশন করে উনিও কিন্তু সাইবার সিকিউরিটির কাজ করে। সাইবার সিকিউরিটি কিন্তু পার্টের অভাব নাই। এখন আমাদের বাংলাদেশে যেটা হয়, যারাই সাইবার সিকিউরিটি ফিল্ডে ঢোকে বা সাইবার সিকিউরিটি নিয়ে স্টাডি করে, এরা হচ্ছে ওয়েবসাইট সিকিউরিটি নিয়ে পড়ে থাকে। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। এরা সবসময় ওয়েবসাইট সিকিউরিটি কিভাবে করা যায়, ওয়েবসাইট কিভাবে হ্যাক করা যায়, এগুলো নিয়ে পড়ে থাকে। সেইটা একটা খুবই সামান্য অংশ আমাদের সাইবার সিকিউরিটি। আপনি সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করেন, আপনি হার্ডওয়্যার সিকিউরিটি নিয়ে কাজ করেন না, আমার ওদিকে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি কি করি, আমি ওয়েবসাইট নিয়ে পড়ে থাকি। সো ওয়েবসাইট নিয়ে তো একদম 99% মানুষই পড়ে আছে। সেক্ষেত্রে তো আপনার ফিল্ডে প্রচুর কম্পিটিশন। এবং বাংলাদেশে এখনো সাইবার সিকিউরিটি একজন এক্সপার্টকে যতটুকু সম্মান করা উচিত, সেই সম্মান করার ক্যাপাসিটি এখনো বাংলাদেশের মানুষের মেন্টালিটিতে আসেনি। আমি যত ব্যক্তি দেখেছি যারা সাইবার সিকিউরিটিতে খুব এক্সপার্ট, এরা ম্যাক্সিমাম রিমোট জব করে। আই নো এ পারসন যে আমার থেকে অলমোস্ট 3 to 4 ইয়ার্স ইয়াঙ্গার, সে সিম্পলি রিমোট জব করতেছে, ঘরে বসে রিমোট জব করতেছে, এবং আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতর প্রমোটেড হয়ে টিম লিড হয়ে গেছে সিকিউরিটি ইঞ্জিনিয়ারের পোর্শন থেকে। সো সাইবার সিকিউরিটি নিয়ে আপনি যখন কাজ করবেন, ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্য বর্ডার। ইট ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস আপনি যদি বর্ডার নিয়ে চিন্তা করেন। কারণ সাইবার সিকিউরিটি, ইন্টারনেট তো সারা বিশ্বেই আপনার অ্যাক্সেসিবল। আপনি যে ফেসবুকে ঢুকতেছেন, ফেসবুক তো বাংলাদেশের কিছু না, বাট আপনি তো ফেসবুক ইউজ করছেন। সো আপনি ইন্টারনেট যখন ইউজ করছেন, আপনি বর্ডারলেস চিন্তা করতে পারতেছেন। আর আপনি যখন মানে কোনো একটা জব নিয়ে ভাবতেছেন, ওয়াই আর ইউ ফোকাসিং অন দ্য স্পেসিফিক কান্ট্রি? সো যারা এই ধরনের ফোকাস করে, এবং ওই যে আমি যেটা বললাম, যারা হচ্ছে শুধু ওয়েবসাইট সিকিউরিটি নিয়ে পড়ে থাকে, তাদের একটা সময় জব লাইন শিফট করতে তারা বাধ্য হয়। আমি যেমন ফর এক্সাম্পল, আমি তো 12 বছর ধরে আছি, আমি তো আমার জব ফিল্ড চেঞ্জ করি নাই, আমি তো এখনো সাইবার সিকিউরিটি নিয়ে আছি। সো ইট ডিপেন্ডস অন আপনি আসলে কি প্ল্যান প্রোগ্রাম করে আগাচ্ছেন। আপনার প্ল্যান প্রোগ্রাম যদি ওই কুয়োর ব্যাঙের মতো হয়, তাহলে আপনার কিন্তু শিফট হতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা, আমরা বাঙালি বা আমরা মানুষেরা অনেক বেশি আশাবাদী ব্যক্তি, এবং আমাদের ধৈর্য অনেক কম। এই দুইটা কিন্তু খুব কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার, যে আমাদের ধৈর্য অনেক কম, আবার আমরা আশা রাখি অত্যন্ত বেশি। সাইবার সিকিউরিটি কিন্তু খুব ইজি কোনো বিষয় না। আমি ডিমোটিভেট করতেছি না, আমি বাস্তব কথাই বলতেছি। সাইবার সিকিউরিটি খুব ইজি কোনো বিষয় না। আমি 12 বছর কাজ করেও এখনো অনেক বিষয়, অনেক 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 হাজার হাজার বিষয় আমার এখনো সারাদিন গুগলে বসে থাকতে হয় বোঝার জন্য যে আসলে ঘটনা ঘটছে কি। আপনার যদি সেই ধৈর্য না থাকে, প্লিজ ডু নট অ্যাপ্রোচ ইন দিস ফিল্ড। এটা আমার হাম্বল রিকোয়েস্ট, বিকজ আমি কখনোই চাবো না যে আপনারা যারা আছেন
তারা কেউ আপনাদের জীবনের খুব মহামূল্যবান সময় নষ্ট করে মাথায় হাত দিয়ে বসে থাকেন। তো ইয়া, দ্যাটস ইট। স্যার আরেকটু বলতে চাচ্ছিলাম প্লিজ। যে স্যার আমি 2 বছর থেকে ট্রাই হ্যাকমিতে আমি সিকিউরিটি লার্নিং করতেছি এবং আমি বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 8% মধ্যে আছি এবং আমি হচ্ছে অনেক সময় স্যার মানে বাগ হান্টিং এর প্রতি আপনার বার্ব স্যুট থেকে বাগ হান্টিং এর যে কনসেপ্ট সেটা সেটা আমি অনেকবার সাবমিট করেছি বাগ ক্রাউডে, কিন্তু ওইখানে আমি হল অফ ফ্রেম বা বাউন্টি এখন পর্যন্ত পাইনি। তো সেক্ষেত্রে অনেক সময় মনে হয় যে হতাশ হয়ে যাওয়ার মতো যে বিষয়টা হয়, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। বলে ওই যে আমি সেটাই বলতেছিলাম যে আপনাদের এখানে দেখেন সারা ওয়ার্ল্ডেই কম্পিটিশন আছে। আপনি যখন বাগ ক্রাউডে যাচ্ছেন, বাগ ক্রাউড তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে তো সবাই চেষ্টা করতেছে হল অফ ফেম বা বাউন্টি নেওয়ার। তারপরেও আপনার যেহেতু এরকম একটা ফিল হচ্ছে, হোয়াট ইউ শুড ডু, ইউ ক্যান ফলো দিস পারসন ইনসাইডার পিএইচডি। উনি কিন্তু অ্যাকচুয়ালি এই আপনার আমার মতো যারা আছে, যারা হচ্ছে গিয়ে একটু ধৈর্যের দিকে কিছুটা দুর্বল, অথবা ধৈর্য বাদ দেন, যারা হচ্ছে গিয়ে মাঝে মাঝে হতাশ হয়ে যায়, তাদের ক্ষেত্রে খুব চমৎকার কিছু প্লেলিস্ট এখানে রেখে দিয়েছে যে হোয়াট শুড বি ইওর অ্যাপ্রোচ। আর এই ব্যাপারগুলো আপনারা দেখতে পারেন। আর দেখেন একটা বিষয়, আপনি যেই ব্যাপারটা নিয়ে আছেন আপনার লেগে থাকতে হবে। আপনি আপনি জাস্ট এই জিনিসটা চিন্তা করেন, সারা ওয়ার্ল্ডের 8% এর ভিতর আপনি আছেন, সো আপনি কিন্তু অলরেডি অনেকখানি এগিয়ে আছেন। এইখানে এসে যদি হতাশ হয়ে যান, এটা খুবই আনফরচুনেট একটা বিষয় ঘটবে। চেষ্টা চালিয়ে যান। বাংলাদেশে বেশ কয়েকটা কমিউনিটি আছে, যেমন বাংলাদেশ বাঘবন্ডি কমিউনিটি আছে, বাংলাদেশ সিটিএফ কমিউনিটি আছে, এদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। তাদেরকে একটু বলেন যে আমি আসলে এইটা করতেছি, দে উইল হেল্প ইউ ফর শিওর, বিকজ কমিউনিটি, সাইবার সিকিউরিটি কমিউনিটিটা মাঝে মাঝে আমার কাছে খুব একটা খারাপ মনে হয় না, তারা আসলে চেষ্টা করে নিউ কামারদেরকে হেল্প করার জন্য। জি স্যার, আমার আমার ফ্রেন্ড লিস্টে অনেক ভাইয়ারা আছে, ওনারা দেখি আপনার টেলিগ্রামের বাগ খুঁজে বের করে ওখান থেকে রেওয়ার্ড পায়। তা ফেসবুকের কিছুদিন আগে একজন দেখলাম প্রায় $2,40,000 বাউন্টি পেয়েছে। তো এগুলো দেখে ইন্সপায়ার্ড হই, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে এতগুলো সাবমিট করলাম কিন্তু একটারও রেজাল্ট পেলাম না। এটা মনে হয় যে আমি এখনো তাহলে সাইবার সিকিউরিটির একদম জিরো নলেজে আছি। ওয়েল, এটার ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেটা দেখতেছেন $2,40,000 সে বাউন্ডি পেয়েছে, সেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে সে একাই পেয়েছে, কথাটা বুঝছেন। হোয়াট ইউ আর লুকিং এট ইজ আ ভেরি এক্সেপশনাল কেস। আপনার এটাও বুঝতে হবে যে 99.99% মানুষ এখনো বাউন্ডি পায়নি। সো ইউ আর অ্যাকচুয়ালি অন দ্যাট পজিশন এট দিস পয়েন্ট, এবং সেখান থেকে আপনার নিজেকে আপগ্রেড করে ওখানে যেতে হবে। ইটস আ ভেরি লং ওয়ে টু গো, বাট বেস্ট অফ লাক। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, দোয়া করবেন ইনশাল্লাহ। আর আপনি যদি কমিউনিটির কারোর সাথে মানে কথা বলতে চান, বাংলাদেশ বাগবান্ডি কমিউনিটি কেউ যদি আপনাকে রেসপন্স না করে, ইউ ক্যান রেফার মাই নেম। যে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে গিয়া এমডি হাসান স্যারের, ফাহিম ভাই বলেছেন, হোপফুলি দে উইল রিপ্লাই ইউ ভেরি সুন। জি স্যার, ইনশাল্লাহ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ। মাহিম আব্দুল্লাহ, আপনি কোশ্চেন করতে চান? স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার ওয়ালাইকুম আসলে আসসালাম। স্যার দুইটা কোশ্চেন স্যার। Yes. প্রথম কোশ্চেন হচ্ছে মানে যদি সাইবার সিকিউরিটিতে মানে কোনো প্রাইভেসিতে আঘাত আসে তাইলে মানে মামলা কেমনে করবো আর কি? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। বিষয়টা আমি এইটার অ্যান্সারটা দিই, এরপর আপনার নাকি সেকেন্ড কোশ্চেন এটার সাথে রিলেটেড? ইজ ইট না না, রিলেটেড? সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানে আপনি তো 12 বছর ধরে এই লাইনে আছেন, তো আপনার জার্নির প্রথম দিকটা কেমন ছিল আর কি, মানে কিভাবে শুরু করছেন আর কি, ও মাই এটা গড, জানতে খুব চাচ্ছিলাম। হতাশাপূর্ণ জার্নি ছিল। যাই হোক, সো বিষয়টা হচ্ছে আপনি মামলার যে ব্যাপারটা বলতে চাচ্ছেন, কেউ যদি সাইবার ক্রাইমের শিকার হন, যে কাজটা করতে পারবেন, প্রথমে আপনার নিকটস্থ থানায় গিয়ে প্রথমে জিডি করতে হবে ফার্স্ট অফ অল, এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। এবং আমরা একটা প্রায় সময় একটা ভুল যেটা করি, যে আমরা সাইবার ক্রাইমের যখন শিকার হই, ক্রাইমের সাথে রিলেটেড যা কিছু আছে সবকিছু আমরা মাঝে মাঝে ভুলে ডিলিট করে ফেলি। প্লিজ ডোন্ট ডু দিস থিংস। আপনি কিন্তু এভিডেন্স ডিলিট করে ফেলতেছেন। এন্ড ধরুন ফেসবুকে কোনো একটা ঘটনা ঘটলো, যে ফেসবুকে আপনাকে একটা লিঙ্ক থেকে কিছু একটা পাঠানো হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটা সর্বদা চেষ্টা করবেন, যে ফেসবুক আইডি থেকে লিঙ্ক পাঠানো হয়েছে, সেই ফেসবুক আইডির লিঙ্কটা অবশ্যই স্টোর করে রাখবেন। কারণ সে যদি আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন কিন্তু পুলিশের আসলে খুব বিপদ হয়ে যাবে। কারণ পুলিশ তো আর, আপনি তো শুধু নাম বললে হবে না, নাম তো খুব কমন জিনিস, নাম দিয়ে তো আর কাউকে আইডেন্টিফাই করা খুব একটা সহজ না। সো অবশ্যই ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে রাখার চেষ্টা করবেন। ফেসবুকের একটা নিউমেরিক ভ্যালু আছে, পারলে সেটাও কপি করবেন। এখন নিউমেরিক ভ্যালুটা আসলে কোনটা, এটা আপনি ক্যাজুয়ালি সার্চ করলে পাবেন ফেসবুকের ভিতরে, যে বা গুগলে সার্চ করবেন হোয়াট ইজ ফেসবুকস নিউমেরিক আইডি, আপনারা পেয়ে যাবেন।
জিডি করলেন, জিডি করার পরবর্তী পদক্ষেপ যেটা, আপনার কাছে যদি নিকটস্থ যদি সিআইডি থাকে, আপনি সিআইডির কাছে অ্যাপ্রোচ করতে পারেন, ডিবি থাকলে ডিবির কাছে অ্যাপ্রোচ করতে পারেন, র্যাব থাকলে র্যাবের কাছে অ্যাপ্রোচ করতে পারেন। এরা তিনজনই সাইবার ক্রাইম নিয়ে কাজ করে। আর যদি সিটিটিসির সাপোর্ট থাকে, কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, এরা হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে খুব বেশি অ্যাক্টিভ, খুবই বেশি অ্যাক্টিভ। তবে সিআইডিও কিন্তু এখন অনেক বেশি অ্যাক্টিভ। তো সিআইডির সাথে প্রথমে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। সিআইডির একটা পেজই আছে, সাইবার পুলিশ সেন্টার। সাইবার পুলিশ সেন্টার আপনি গুগলে সার্চ করলে পাবেন, আমি যদি ভুল না হয়ে থাকি। সাইবার পুলিশ সেন্টার, লেট মি চেক, সাইবার পুলিশ সেন্টার সিপিসি সিআইডি। সো ইয়েস, দিস ইজ সাইবার পুলিশ সেন্টার। এখানে আপনি ফোন নাম্বার পাবেন। এটা হচ্ছে গিয়ে তাদের ফেসবুক পেজ। আরে প্লিজ লগ ইন টু, আচ্ছা হোয়াট এভার, আপনি তো ফেসবুক পেজ দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে যে সাইবার পুলিশ সেন্টার। এইখানে ফেসবুকে আপনি তাদেরকে নকও করতে পারবেন, পেজে নক করলেও দেখবেন তারা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। তো হয়তো বা দেরি হবে রিপ্লাই দিতে, পারে তারা রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবে। বাকি কাজটা এরপর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপর ছেড়ে দেন, ইনশাল্লাহ তারা দেখার চেষ্টা করবে। এক, দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করলেন যে আমার স্টার্টিংটা কিরকম ছিল, ওয়েল আমার স্টার্টিংটা একটু উইয়ার্ড ছিল। বিষয়টা হচ্ছে আমি একদিন প্রথম আলো বা কোন একটা পত্রিকা আমি পড়তেছিলাম। তো সেই পত্রিকার ভিতর হচ্ছে গিয়ে লেখা আসলো যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সাইবার ওয়ার। সো বা এই ব্যাপারটা আমাকে খুব আকৃষ্ট করেছিল, বিকজ আমি খুব আর্লি স্টেজ থেকে বিভিন্ন সময় বাংলাদেশের 1971 এর হিস্ট্রি পড়েছি, শুনেছি, এবং 1951, 2, 3, 4 আপনারা যদি প্রত্যেকটা ইয়ার দেখেন, কোন না ইয়ারে আসলে অনেক ইনসিডেন্ট ছিল, সত্যি কথা বলতে। সো এই ব্যাপারগুলো আমাকে খুব আকৃষ্ট করতো, যে দেশের হয়ে আসলে লড়তে পারার একটা আলাদা গৌরব এবং ভাব আছে। তো তখন আমি ওই পেজের মানে সরি ওই নিউজের ভিতর একটা গ্রুপের নাম দেখি, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। সো আমি ফেসবুকে সার্চ করি, সার্চ করার পরে আমি দেখতাম যে তারা বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাক করলে তারা হচ্ছে ওই লিখতো যে ইন্ডিয়ান ওয়েবসাইট এটা 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 হ্যাক হয়েছে। অনেকে আবার নিচে কমেন্ট করতো, ভাই কিভাবে হ্যাক করেছেন। ওনারা লিখতো এক্সএসএস, ওনারা হয়তো বা লিখতো এসকিউএল ইনজেকশন, ওনারা হয়তো বা লিখতো আরসিই। সেগুলো নিয়ে আমি গুগলে সার্চ করার চেষ্টা করতাম। দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আই স্টার্টেড। তো আমার স্টার্টিংটা আসলে এরকম ছিল। ধন্যবাদ স্যার Thank you. করার জন্য। আর কি কারো কোনো প্রশ্ন আছে? উই আর অলরেডি বিয়ন্ড আওয়ার টাইম লিমিট, বাট কারো কোশ্চেন থাকলে করতে পারেন। এসকে শিখতো একটা কোশ্চেন করতে চাচ্ছেন, প্লিজ যদি করতে চান ইউ মে প্রসিড। স্টার্টিং এর সময় মানে কোন কোন টপিক গুলো দিয়ে স্টার্ট করতে পারি? স্টার্ট করার সময় এইরকম কোন স্পেসিফিক টপিকে যায় না, আল্লাহর রাস্তায় প্লিজ ডু নট ডু দ্যাট। সবকিছু নিয়ে স্টাডি করেন। সাইবার সিকিউরিটিতে হ্যাঁ, তবে আপনি যদি স্পেসিফিক্যালি বলেন যে সাইবার সিকিউরিটি ক্যারিয়ারে ঢোকার আগে আমার কি নিয়ে স্টাডি করা উচিত, ইউ শুড স্টাডি দ্য ভেরি বেসিক অফ ইন্টারনেট এন্ড কম্পিউটার। ইন্টারনেট কিভাবে কাজ করে, কম্পিউটার কিভাবে কাজ করে, নেটওয়ার্কিং কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করছে না করছে, আগে এগুলোর ব্যাপারে জানেন, তাহলে আপনার জন্য আসলে কাজ করা খুব বেশি সহজ হবে। আর কারো কোনো প্রশ্ন? ওকে, সো আমি আজকের সেশন এখানেই ক্লোজ করছি। এনি মডারেটর, কোন মডারেটর কি আছেন? ইয়েস ভাইয়া আছি। হ্যাঁ প্লিজ, আপনি অসংখ্য বাকিটা ধন্যবাদ ভাইয়া সবার কোয়েশ্চেন গুলো খুব ক্লারিফাই করে দেওয়ার জন্য। তো আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর লং টাইম না করি, আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ক্লাসটার কোনো কিছু মিস হয়ে থাকে, আমাদের রেকর্ডেড ক্লাসটা কালকের মধ্যে পাবলিশ হয়ে যাবে। সো ড্যাশবোর্ড থেকে আমরা ক্লাসেস নামক অপশন থেকে দেখে নিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে। তো শুভরাত্রি সবাইকে।